আমিও শান্তি পাচ্ছি না। তো কোথায় দেখা করব আমরা? আন্দালিব হকচকালো নৈশির কথা শুনে। এত সহজে নৈশির সাথে কথা বলতে রাজি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি ও। ওকে, তাহলে কালকে দেখা করি। জি অবশ্যই। কারো প্রতি মনে মনে প্রচন্ড ক্রোধ রেখে হাসি মুখে কথা বলাটা খুব দুষ্কর। বাধ্য হয়ে আন্তালিবকে এই কাজটা এখন করতে হচ্ছে। ইচ্ছে করছে নৈশির সব দম্ভ আর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিতে, কিন্তু চাইলেও সব করা যায় না। তাই আপাতত শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজার সিদ্ধান্ত নিল আন্তালিব। নৈশি কেন ওকে এরকম আশায় রেখে শেষ পর্যন্ত সার্জিমকে বিয়ে করে নিল। পরের দিন বিকেলে একটা ছোট্ট কফি শপে আন্তালিবের সাথে দেখা করতে গেল নৈশি। আন্তালিব একা আসেনি, ওর সাথে আরো কয়েকজন আছে। এদের সাথে আরো একবার দেখা হয়েছিল নৈশির। আন্তালিব সেদিন হুট করে নৈশির কাছে এসে বলেছিল ওর কিছু ফ্রেন্ড নৈশির সাথে দেখা করতে চায়। এদের সাথে আবার যে কখনো মুখোমুখি হতে হবে সেটা ভাবতে পারেনি নৈশি। ও বলল, দেখাটা আপনি একা করলেই বোধহয় ভালো হতো। কেন, ওদের সামনে সব বলতে অসুবিধা কোথায়? ওরা আমার মতো জানতে চায় কেন আমাকে আশায় রেখে তুমি হঠাৎ সার্জিমকে বিয়ে করলে। আন্তালিবের পাশে বসে থাকা একটা মেয়ে কথা বলে উঠল। তোমার থেকে আমরা এমনটা আশা করিনি নৈশি। আমরা এই ব্যাপারে আজই একটা ক্ল্যারিটি চাইছি। আমি শেষবারের মতো জানতে চাইছি আন্দালিব ভাই, আপনি শিওর সবার সামনেই সবটা শুনতে চান? হ্যাঁ। ওকে, বলছি তাহলে। আপনার মনে আছে আন্দালিব ভাই, একদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি মানুষকে সহজে বিশ্বাস করি নাকি করি না। আমি বলেছিলাম আমার মনে প্রশ্ন এলে আমি প্রথমে সেটার সত্যতা যাচাইয়ের সর্বোচ্চ চেষ্টা করি, তারপরে সিদ্ধান্ত নিই। আপনাকে নিয়ে প্রথম প্রশ্ন আমার মাথায় এসেছিল দেশে আসার কয়েকদিন পরে, যেদিন খালামণির বাসায় আপনি এলেন। জ্যোতি আর ফাহিমাও ছিল সেদিন। রান্না শেষ করে আমি গিয়ে দেখলাম আপনি ফাহিমার পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। ফাহিমা কথার ছলে আপনার হাত ধরতে গেলে আপনি ছাড়িয়ে নিলেন। সেদিন কিন্তু আমার ফাহিমাকেই সন্দেহ হয়েছিল। মনে হচ্ছিল মেয়েটা হয়তো একটু পুরুষদের গায়ে ঘেঁষা স্বভাবের। কিন্তু দিনের পর দিন যখন জ্যোতি আর ফাহিমার সাথে মিশতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম ফাহিমা মেয়ে হিসেবে যথেষ্ট ভদ্র। তারপরেই সন্দেহের তীর ঘুরে গেল আপনার দিকে। ও মাই গড, এই সামান্য বিষয়ের জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ এটা তুমি সরাসরি আমাকে আক্স করতে পারতে। আন্দালিব ভাই, আমার কথা এখনো শেষ হয়নি। আর কথার মধ্যে ইন্টারাপ্ট করা আমি একদম পছন্দ করি না। মুখের ওপরে অপমান আন্তালিবও মেনে নিতে পারে না। নৈশির কথা বলার ধরন দেখে ওখানেই ওর গলা টিপে ধরতে ইচ্ছে হচ্ছিল আন্তালিবের। তবু ও চুপ থাকলো। এখনো আশা আছে ওর মনে, নৈশির সব কথা শোনার পরে হয়তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেও। হয়তো নৈশি নিজের ভুল বুঝতে পেরে ফেরত আসতে চাইবে আন্তালিবের কাছে। টাকা পয়সা চেহারা সব দিক থেকে সার্জিমের থেকে এগিয়ে থাকার পরেও রাজকন্যা ওই সার্জিম পাবে, এটা মেনে নিতে আন্তালিবের ইগোতে লাগছিল খুব। এরপর থেকে আমি ভাবতে লাগলাম কিভাবে আপনার ব্যাপারে আরো জানতে পারবো। ফাহিমাকে ডেকে কৌশলে জিজ্ঞেস করতেই একটু ইতস্তত করে গড়গড় করে বলে দিল সব। আপনি কথা দিয়েছিলেন ওর ইন্টারমিডিয়েটটা হয়ে গেলেই ওকে বিয়ে করবেন আপনি। আপনাদেরও তো কয়েকবার লুকিয়ে সিলেট আর বান্দরবান ঘুরতে যাওয়ার কথা ছিল। ফাহিমা বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বের হবে বাসা থেকেই, এমনটাই প্ল্যান করেছিল। নেহাতেই ফাহিমা বাসা থেকে পারমিশন পাচ্ছিল না। আরও একটা ব্যাপারে আমি বুঝে গিয়েছিলাম আপনি আগাগোড়া স্বার্থপর একজন মানুষ। সেবার যখন আমাকে প্রপোজ করার জন্য একটা দাওয়াত করলেন আপনার পার্টিতে, অথচ সার্জিম আপনার এত ভালো বন্ধু হওয়ার সত্ত্বেও তার জন্য একটা দিন অপেক্ষা করলেন না, এমনকি সাব্বিরকে বলার প্রয়োজন বোধ করলেন না। তখন যেটা বলছিলাম, আমি আপনার ব্যাপারে আরো জানতে চাইছিলাম, তাই আপনি বললেই দেখা করতে রাজি হয়ে যেতাম। আপনি কল করলে কথা বলতাম। এত সবের পরেও আমি কোনো ক্লু পাচ্ছিলাম না। এরপরে একদিন সেই রাস্তাটা আমি পেয়ে গেলাম। রুবিনা ভাবি অসুস্থ থাকায় সেদিন তাকে দুপুরের খাবার দিতে গিয়েছিলাম। ওখানে দেখা হলো আপনার সাথে। ওই দিন একসাথে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো আমার মনে। আপনি বললেন রায়হান ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, অথচ আমরা সবাই জানি ব্যবসার কাজে বেশিরভাগই বরিশালের বাইরে থাকতে হয় তাকে। এমনকি সার্জিমকেও দুবার আমি দেখেছিলাম। রায়হান ভাইয়ের সাথে দেখা করতে গেলে আগে ফোন করে শিওর হয়ে নেই যে সে বাসায় আছে কিনা। মনের মধ্যে সন্দেহ নিয়েই আপনাকে পাশ কাটিয়ে আমি ঘরে ঢুকলাম। রুবিনা ভাবির হাতে খাবারের বাটিটা দিতে গিয়ে আমার সন্দেহ আরো জোরালো হলো। অনেক সময় ছোট্ট একটা বিষয় মনের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা রহস্যকে প্রকাশ্যে এনে দেয়। এক্ষেত্রে কাজটা করলো আপনার পারফিউম। সেই স্ট্রং স্মেলের জেন্টস পারফিউমটা বোধহয় আপনার খুব প্রিয়। সেটা আপনি
প্রায় ইউজ করেন, এমনকি আজও ওটার স্ট্রং স্মেল এত দূর থেকেও আমি কিছুটা পাচ্ছি। সেদিন খাবারের বাটিটা দিতে আমি রুবিনা ভাবির একেবারে গা ঘেঁষে দাঁড়ালাম এবং অপ্রকাশ্য সত্যিটা অনেকটাই সামনে চলে এলো আমার। আপনার সেই পারফিউমের গন্ধ রুবিনা ভাবির শরীর থেকে পাচ্ছিলাম আমি। আরও একটা ক্লু পেয়ে গেলাম না চাইতেই। বাসায় ফিরে ছাদে গেলাম শুকনো কাপড় তুলতে। সেখান থেকে আমি দেখলাম আপনি আপনার সেই গাড়িটায় উঠে চলে গেছেন, অথচ আপনি আমাকে বলেছিলেন আপনার গাড়ি নষ্ট। তারপরে একের পর এক জট খুলতে লাগলো। যেহেতু সেদিন মেইন রোডের পাশে আপনি গাড়ি পার্কিং করছিলেন, তাহলে ধরে নেওয়া যায় রুবিনা ভাবির সাথে স্পেশালি দেখা করার সময় আপনি এলাকার মধ্যে গাড়ি নিয়ে ঢোকেন না, মেইন রোড বা আশেপাশে কোথাও গাড়ি পার্ক করেন। তাই ওখানকারই একটা দোকানে আমি আপনার আর গাড়ির ছবি দিয়ে এলাম। অনেকদিন পর দোকানদার কল করলো আমাকে, রাত হয়ে গেছে তখন। তারপর আবার প্রচন্ড বৃষ্টি ছিল, সেজন্যই বোধহয় আপনি আর রুবিনা ভাবি সেরকম সতর্কতা অবলম্বনের প্রয়োজন বোধ করেননি। নব ঘুরিয়ে আমি যখন বাসায় ঢুকলাম তখন আপনার দুজন নিজেদের নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু সত্যিটা আমার চোখের সামনে ছিল। আমি দেখছিলাম আপনার দক্ষ হাত বিচরণ করছে নারীতে। আমি বুঝলাম এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এরকম সময় কাটিয়েছেন। হতে পারে সেটা শুধুই রবিনা ভাবির সাথে, আবার হতে পারে অন্য কোনো নারী। আমি জানি আন্দালিব ভাই, আপনার মনের মধ্যে এখন মিশ্র অনুভূতি। একই সাথে আপনি আপনার বন্ধুদের সামনে বিব্রত এবং লজ্জিত, আবার নিশ্চয়ই খুব রাগও হচ্ছে আমার প্রতি। আমি নিজেও আসলে এরকম একটা ব্যাপার নিয়ে কথা বলতে বিব্রত বোধ করছি, কিন্তু আমি নিরুপায়। বাহ, সার্জিমকে বিয়ে করেছে ভালো কথা, কিন্তু আমার নামে মিথ্যে বলে সবার সামনে ছোট করার কোনো রাইট তোমার নেই। তুমি এটা যে মিথ্যে নয় এটা আপনিও জানেন আন্দালিব ভাই, তবুও যদি প্রমাণ করতে হয় সেই প্রমাণও আমার কাছে আছে। সেদিনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে। এটা মূলত আমি রায়হান ভাইকে সত্যিটা বিশ্বাস করানোর জন্য করেছিলাম। এই ভিডিওটার উপরে ভিত্তি করে রায়হান ভাই গত পরশু তালাক দিয়েছেন রুবিনা ভাবিকে। তারপর আজকে দিনের জন্য সেটা রেখে দিয়েছি। আপনি চাইলে সেটা আপনার ফ্রেন্ডদের দেখিয়ে ঘটনার সত্যটা প্রমাণ করে দিতে পারি আমি। গেট লস্ট, এখানে আর এক মুহূর্ত থাকবে না তুমি। আপনারা সবাই নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আন্দালিবের বন্ধুদের কিছুই বলার রইল না আর, কারণ ওরা সবাই বুঝে গেছে নৈশির বলা প্রত্যেকটা কথা সত্যি। একে একে আন্দালিবের সব ফ্রেন্ডরা বের হয়ে গেল। বের হয়ে এলো নৈশিও। নৈশি কফি শপ থেকে বের হতে সার্জিম এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়নি তো? একদমই না, আজ পুরো বিষয়টা ক্লোজ করে দিয়ে এলাম। এরপর যাতে আর কোনো প্রশ্ন না ওঠে এই বিষয়টা নিয়ে। আজই কিন্তু শেষ, এরপর আর এভাবে কখনো আন্দালিবের সামনে যাওয়া এলাও করব না আমি। আমিও কথা দিলাম, আজই শেষ। সার্জিম হাসলো। নৈশি চোখ নামিয়ে নিল। সার্জিম প্রশ্ন করলো, চোখ সরালে কেন? যদি নজর লেগে যায়? সার্জিম শব্দ করে হেসে রিকশা ডাকলো। আন্দালিবের মতো আমার গাড়ি নেই, তাই আপাতত রিক্সাতেই ভরসা। আজ থেকে এই রিক্সাই আমার জন্য BMW, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার সব। সার্জিম রিকশায় উঠে একটা হাত বাড়িয়ে দিল নৈশির দিকে। সেই হাত ধরে রিকশায় উঠে বসলো। সার্জিম বলল, ভাবছি সেভিংসের কিছু অংশ ভেঙে এবার একটা গাড়ি নেব। আচ্ছা। নৈশি চাইলেই পারে এখনই একটা গাড়ি কিনতে, কিন্তু সেটাও করবে না। সার্জিমকে নৈশি চিনতে শুরু করেছে কিছুদিন যাবৎ, কিন্তু এই কদিনেই এতটুকু ধারণা নৈশির হয়ে গেছে। সার্জিমের আত্মসম্মানবোধ প্রবল। সার্জিমের এক হাত আঁকড়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল নৈশি। মনে মনে বলল, এখন যেই সুখ সুখ অনুভূতিটা হচ্ছে, পৃথিবীর সকল বিলাসিতা এর কাছে তুচ্ছ, নগণ্য। অফিসে ইদানিং প্রচুর কাজের প্রেশার হচ্ছে সার্জিমের। বিবাহিত জীবনে 17তম দিনটি চলে যাচ্ছে আজ। বিয়ের পরপরই নৈশিকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল, সেটা তো যাওয়াই হয়নি। উপরন্তু বাসায়ও নৈশিকে সেভাবে সময় দেওয়া হয়ে উঠছে না। যদিও নৈশির কোনো অভিযোগ নেই এসব নিয়ে, তবুও সার্জিম বোঝে নৈশি ওর সাথে সময় কাটাতে চাই খুব করে। অফিস থেকে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলো সার্জিম। রাত বেশ অনেকটাই হয়েছে। বাসার সামনে দাঁড়িয়ে বেল বাজালো সার্জিম। নৈশি দরজা খুলে সেই চিরচেনা অনাকাঙ্ক্ষিত হাসিটি দিল। সেই হাসিতে সার্জিমের সারাদিনের ক্লান্তির অর্ধেকটা কমে গেল। সার্জিম ঘরের ভেতরে ঢোকার পর নৈশি দরজা বন্ধ করে দিল। রুমের দিকে 2 কদম এগোতেই আবার বেল বাজলো। নৈশি দরজা খুলতে যাচ্ছিল। সার্জিম বলল, এই অসময়ের আবার কে? তুমি দাঁড়াও, আমি দরজা খুলছি। সার্জিম দরজা খুলে দেখলো জ্যোতি থমথমে মুখে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ কেঁদেছে বোধহয়।
চোখ ফুলে একেবারে লালচে হয়ে গেছে। সার্জিমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে সোফায় বসলো জ্যোতি। সার্জিম জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, কেঁদেছিস কেন? জ্যোতি উত্তর না দিয়ে বসে থাকলো। সার্জিম ওর মাথায় হাত বুলিয়ে দিল। এভাবে চুপ করে বসে থাকলে বুঝবো কিছু? সমস্যা কি সেটা বল। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পরপর কলিং বেলের শব্দ শুনে আফরোজা বেগমও বের হয়ে এসেছিলেন রুম থেকে। বসার ঘরে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন, হুট করে এমন দেখতে এলো যে? হুট করে নাই, আম্মু আগে থেকে আমাকে না জানিয়ে সব ঠিক করে রেখেছিল। তারপর আজ তারা এলো। আর কয়েক মাস পরেই তো তোর এইচএসসি এক্সাম। চাচি এই সময় কি শুরু করলো? আচ্ছা যা, কাল আমি চাচির সাথে কথা বলে নেব যাতে এখন এসব বাদ দেয়। জ্যোতি এবার আসল কথা এলো। কোনো রকম রাগ ঢাক না করে সরাসরি যা বলার বলতে শুরু করলো। বিয়ে দিতে চাইলে তারা দেবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব না। জ্যোতির কথা শুনে আফরোজা বেগম আর সার্জিম হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে। শুধু নৈশে নির্লিপ্ত, যেহেতু আগে থেকে ও সাব্বির আর জ্যোতির সম্পর্কের কথা জানে এবং জ্যোতির সাথে এতদিন মিশে ওর নেচার সম্পর্কেও একটা ভালো ধারণা হয়ে গেছে নৈশির। তাই ও বুঝতে পেরেছিল জ্যোতি এমন কিছু একটাই বলবে। সার্জিম কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো, তুই কাউকে পছন্দ করিস? হ্যাঁ। কে সে? আবার প্রশ্ন করলো সার্জিম। জ্যোতি চুপ। সার্জিম বুঝলো সরাসরি জ্যোতি কিছু বলবে না, প্রশ্ন করে করে জানতে হবে সব। সার্জিম আবার জিজ্ঞেস করলো ওকে, আমরা কি তাকে চিনি? হ্যাঁ। সার্জিম চুপ হয়ে গেল। অপরিচিতের মধ্যে কে হতে পারে অনেক ভেবে কিছুটা দ্বিধা নিয়ে প্রশ্ন করলো সার্জিম। সাব্বির? হ্যাঁ। সাব্বিরও তোকে পছন্দ করে নাকি শুধু তুই? সেও করে, সে নিজেই তো প্রপোজটা। অর্ধেক কথা বলে থামলো জ্যোতি। তবুও সার্জিম যা বোঝার বুঝে নিল। আফরোজা বেগমের মাথায় হাত। টের পেলেন দুনিয়া শুদ্ধ সব ঘুরছে তার সামনে। গলার স্বর চড়িয়ে প্রশ্ন করলেন তিনি জ্যোতিকে, দুজন একসাথে হলেই তো ঝামেলা বাঁধিয়ে দিস, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি নালিশ। এর মধ্যে এসব শুরু হলো কবে থেকে শুনি? 2 বছর আগে। জ্যোতির নির্লিপ্ত উত্তর। আফরোজা বেগমের মনে হলো এবার তিনি সেন্সলেস হয়ে পড়ে যাবেন। গত সপ্তাহে তো দুজনের এক প্রস্ত ঝগড়া হয়ে গেল, অথচ এখন এসব জ্যোতি কি বলছে? সার্জিম প্রশ্ন করতে করতে ক্ষান্ত দিল। এবার পালা আফরোজা বেগমের। তিনি প্রশ্ন করলেন, আজ যে তোকে দেখতে এসেছে সেটা জানে সাব্বির? ফোন করে বলেছিলাম। কি বলেছে সে শুনে? বলেছে আসুক দেখতে, দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না। সাব্বির বাসায় নেই, দুপুরেই বলেছিল রাতে ফিরতে কিছুটা দেরি হতে পারে। আফরোজা বেগম বললেন, এক্ষুনি ফোন কর বদমাসটাকে। এখানে এসেছিস যে সেটা আগে বলবি না? দেখি কি বলে ও। জ্যোতি ফোন করে স্পিকার অন করে দিল। দুবার বাজতেই রিসিভ হলো কল। কি রে, পাত্রপক্ষ এসে দেখে গিয়েছিল? হ্যাঁ, দেখে গিয়েছে, এবার বিয়েটাও হয়ে যাবে। ধুর, বাজে বকিস না, আমি থাকতে বিয়েটা হতেই দেব না। ওহ, ভালো কথা, ওরা দেখে টাকা পয়সা কিছু দিয়ে গেছে, ওটা কিন্তু খরচ করবি না, আমার লাগবে। 2 বছর আগে তোমার প্রস্তাবে রাজি হওয়াই ভুল হয়েছে আমার। আবারও বাজে কথা। আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি, কাল কথা হবে তোর সাথে। হ্যাঁ, আপনি বাসায় আসুন, আমরা সবাই অপেক্ষা করছি আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য। রাগে ফুঁসতে ফুঁসতে এবারে জবাবটা আর না দিয়ে পারলেন না আফরোজা বেগম। ও পাশ থেকে সাব্বিরের আতঙ্কিত স্বর শোনা গেল। এই জ্যোতি, তুই কই রে? মায়ের গলা পেলাম মনে হয়, নাকি আমি ভুল শুনছি? তুমি ঠিকই শুনেছ, আমি তোমাদের বাসায় আছি। ফোনের স্পিকার অন রেখে কথা বলছি তোমার সাথে। চাচি আমার পাশে বসে আছে। শুধু তাই নয়, এখানে সার্জিস ভাই আর নৈশি আপু আছে। তারা এতক্ষণ তোমার সব কথাই শুনেছিল। তোমার এই ইঁদুর টাইপ সাহস নিয়ে তুমি জীবনেও আমাদের ব্যাপারে বলতে পারতে না বাসায়, তাই বাধ্য হয়ে কাজটা আমাকেই করতে হলো। ওপাশে নীরবতা। বোধহয় কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সাব্বির। কয়েক সেকেন্ড পরে লাইনটা কেটে গেল। তার মিনিট 10 পরে টেক্সট এলো নৈশির ফোনে। নৈশি সবাইকে জোরে পড়ে শোনালো সেটা। ভাবি, আমি বাসার আশেপাশেই আছি। মা আর ভাইয়া ঘুমিয়ে গেল। আমাকে একটা মেসেজ দিয়ে দরজা খুলে রেখো, তখন ঢুকবো বাসায়। গুনে গুনে 30 মিনিট পর নৈশি ফিরতি মেসেজ পাঠালো। জ্যোতি বাসায় চলে গেছে। খালামণি আর তোমার ভাইও রুমে গেছে। বাসার দরজা খুলছি, তুমি এখন আসতে পারো। সাব্বিরের জন্য দরজার সামনে অপেক্ষা করছিল নৈশি। সাব্বিরকে সিঁড়ি বেয়ে উঠতে দেখে মিটিমিটি হাসলো। সাব্বির বলল, এখন তো হাসবেই, সময়টা খারাপ যাচ্ছে, যে যেভাবে পারো হেসে নাও। এরপর যখন আমার সময় আসবে
তখন দেখিয়ে দিব। সাব্বিরের মুখের কথা মুখে রয়ে গেল। সামনের পরিস্থিতি দেখে কলিজাটা ধক করে উঠল। জ্যোতি, সার্জিম আর আফরোজা বেগম তিনজনে বসে আছে সোফায়। সবার দৃষ্টি এখন সাব্বিরের দিকে। সাব্বির বুঝলো এড়িয়ে যাওয়ার পথ খোলা নেই। যুদ্ধে পরাজিত বিধ্বস্ত সৈনিকের মতো কাঁচুমাচু হয়ে একটা চেয়ার টেনে সবার মুখোমুখি বসলো। এত দূরে কেন বসেছিস? আমার পাশে আয়। এত ভালো কাজ করেছিস, একটু আদর করে দেই। আদরের নাম করে যে উত্তম মধ্যম দেবেন মা, সেটা বুঝতে পেরে চেয়ার নিয়ে আরেকটু দূরে সরে বসলো সাব্বির। সার্জিম গলা খেকারি দিয়ে প্রশ্ন করলো, আত্মপক্ষ সমর্থনে তোর কিছু বলার আছে সাব্বির? না। তার মানে জ্যোতি যা বলেছে সব সত্যি? হ্যাঁ। আম্মা, যেহেতু এরা সম্পর্কে জড়িয়ে গেছে, যত দ্রুত সম্ভব এটাকে হালাল করে নেওয়াই ভালো। আমি বরং কাল চাচার সাথে গিয়ে কথা বলি ওদের বিয়ের ব্যাপারে। তোর যেতে হবে না, আমিই যাবো কাল সাব্বিরকে নিয়ে। তোর চাচির অবস্থা তো জানিস, মুখের উপরে এক একটা কথা বলে দেয়। তোর শুনতে ভালো লাগবে না সেই সব। তার চেয়ে কাল আমি গিয়ে বরং তোর চাচার সাথে কথা বলবো। ঝামেলা এরা তৈরি করলেও সমাধানের পথ বের করতে হবে আমাদের। অনেক রাত হয়ে গেছে চাচি, এবার বাসায় যাব। মা বলেছিল জলদি ফিরতে। চলো, আমি এগিয়ে দিচ্ছি তোকে। আফরোজা বেগম পরের দিন সাব্বিরকে নিয়ে গেলেন জ্যোতিদের বাসায়। জ্যোতির বাবা জামিল সাহেব এই প্রস্তাবে সানন্দে রাজি হলেও বাদ সাধলেন জ্যোতির মা সায়রা বানু। স্পষ্ট করে কথাগুলো বললেন তিনি আফরোজা বেগমকে। কথাগুলো বলার সময় সায়রা বানু মনের সবটুকু ক্রোধ উগরে দিচ্ছিলেন যেন। জামিল সাহেব স্ত্রীকে থামতে বললে সে কথা কানে তুললেন না সায়রা বানু। মনে মনে এই ভয়টাই পাচ্ছিলেন আফরোজা বেগম। বিয়ের কথা উঠলে সবার প্রথমে প্রশ্ন আসে ছেলে কি করে, আর এটাই স্বাভাবিক। আফরোজা বেগম জানেন সায়রা বানু চান খুব উচ্চবিত্ত পরিবারে মেয়েকে বিয়ে দিতে। সাব্বিরকে তিনি পছন্দ করেন না একেবারেই। সাব্বিরের বেকার থাকা নিয়ে প্রশ্ন তোলাটা একটা বাহানা মাত্র, কিন্তু তবুও আফরোজা বেগমের কাছে দেওয়ার মতো কোনো উত্তর রইল না। সাব্বির শক্ত মুখে মায়ের পাশে বসে কথাগুলো শুনছিল। চাচির মুখে নিজের বেকার থাকা নিয়ে শক্ত কথাগুলো নাড়া দিচ্ছিল ওর ভেতর পর্যন্ত। রাগ বাড়ছিল ক্রমশ। পাশে তাকিয়ে মায়ের চুপসে যাওয়া কুণ্ঠিত মুখটা দেখে হঠাৎ করে খুব খারাপও লাগলো সাব্বিরের। মায়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে সে অপমানিত বোধ করছে খুব। ওঠো মা, এই বিষয়ে পরেও কথা বলা যাবে। মাকে নিয়ে বাসার বাইরে বেরোতেই জ্যোতির কল এলো। এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল ও। সাব্বির জ্যোতির নাক টানার আওয়াজ পেল। কাঁদছে মেয়েটা। সাব্বির বলল, চিন্তা করিস না জ্যোতি, পরের বার যখন তোকে চাইতে আসবো তখন আর সাব্বির বেকার থাকবে না। চাকরি করা ছেলে কিভাবে তোর মা ফেরায় সেটাও দেখে নেব আমি। এক হাতে হ্যাঙ্গারে ঝোলানো স্কাই ব্লু কালারের একটা হ্যান্ড পেন্ট শাড়ি আর অন্য হাতে ল্যাভেন্ডার কাঞ্জিবরম দুটোই সার্জিমের সামনে ধরে নৈশী জিজ্ঞাসা করলো, কোনটা পরবো? আমার বউ এত সুন্দর যে সে যেটা পরবে সেটাতেই তাকে ভালো লাগবে। তবু যেহেতু জিজ্ঞাসা করছো, তাহলে স্কাই ব্লুটাই পরে নাও। নৈশী হেসে রেডি হতে চলে গেল। আর সাব্বির আর জ্যোতির বিয়ে। সার্জিমের পথেই হেঁটেছে সাব্বির। কোনো জাঁকজমক ছাড়া ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে আজ। চাকরি পাওয়ার পরে আর দেরি করতে চায়নি সাব্বির। ভাগ্যিস বন্ধুদের জোরাজোরিতে নিজের সিভিটা জমা দিয়েছিল একটা কোম্পানিতে। জ্যোতিদের বাসায় যেদিন বিয়ের কথা বলতে গিয়েছিল তার দুদিন আগে সেই কোম্পানি থেকে জয়েনিং লেটার এসেছিল। যেহেতু চাকরি করার ইচ্ছে সাব্বিরের কখনোই ছিল না, তাই সেই লেটারটা টেবিলের এক কোণে অযত্নে পড়েছিল দুটো দিন। তারপর জ্যোতির মায়ের ওভাবে প্রস্তাব নাকচ করার পরে বাসায় ফিরে সাব্বির জয়েন করার সিদ্ধান্ত নিয়েছিল। যেহেতু জয়েনিং ডেটের একদিন পরে গিয়েছিল, তবু চাকরিটা পেয়ে গেল শেষ পর্যন্ত। খুব বেশি বেতন পাওয়া যাবে না শুরুতেই, তবুও সাব্বিরে নিশ্চিন্ত লাগছিল। জ্যোতির মা এরপর আর বেকার অন্তত বলতে পারবে না। তারপর আবার প্রস্তাব নিয়ে যাওয়া হলো জ্যোতিদের বাসায়। সায়রা বানু এবারও গাইগুই করছিলেন, কিন্তু জামিল সাহেবের জোরাজোরিতে রাজি হতেই হলো শেষ পর্যন্ত। চাচার প্রতি সৌজন্য কৃতজ্ঞতার শেষ নেই সাব্বিরের। একটা শর্ত অবশ্য দিয়েছেন জামিল সাহেব। সামনে জ্যোতির এসএসসি, অন্তত সেই পর্যন্ত জ্যোতি বাবার বাসাতেই থাকবে। মেয়ের পড়াশোনার ব্যাঘাত ঘটুক এমন কিছু তিনি হতে দেবেন না। তাতে কারোর অবশ্য বিশেষ আপত্তি করার কিছু ছিল না, বরং এটাই ভালো হবে বলে মনে হলো সবার। বিয়েটা হয়ে গেল সুষ্ঠুভাবে। আপাতত আনুষ্ঠানিকতার খাতিরে 2 দিনের জন্য জ্যোতিকে আনা হলো শ্বশুর বাড়িতে।
বাড়ির বড় বউ নৈশী। খুব ব্যস্ততা যাচ্ছে তাই ওর। কাছের কিছু আত্মীয় স্বজন আগের দিনই এসেছে বিয়েতে অ্যাটেন্ড করতে। সবারই ভালো মন্দের খোঁজ নিচ্ছে নৈশী। শুধু কয়েকজনকে এড়িয়ে চলছে ইচ্ছে করে। তবে বেশিক্ষণ আর এড়িয়ে থাকতে পারলো না নৈশী। বিয়ে বাড়ির হইচই কমে যাওয়ার পর মধ্যবয়সী এক ভদ্রলোক হাত টেনে ধরে একপাশে বসালো নৈশীকে। গতকাল আসলাম আমরা, অথচ তুমি ঠিকভাবে কথাও বললে না আমাদের সাথে। খুব অভিমান করে আছো বুঝি? না তো, আমার মা ছিলেন যে অভিমান করত, কষ্ট পেত আপনাদের জন্য, সে মরে গেছে। তার মৃত্যুর সাথে সাথে সম্পর্ক চুকে বুকে গেছে। এখন আর আপনাদের ওপরে আমার কোনো অভিমান নেই। সে তুমি যতই বলো নৈশী, তোমার চোখে তোমার কথা অভিমানের ছাপ স্পষ্ট। একটা রিকোয়েস্ট করি, এবার মামা বলে ডাকবে? সে তো ডাকতেই পারি, যেহেতু আপনি আমার হাজবেন্ডের মামা, তাই আমারও মামা। সেই পরিচয়ে তো আমি মামা হতে চাইনি, আমি তোমার মায়ের ভাই। সেই অধিকারে তোমার মুখ থেকে মামা ডাকটা শুনতে চেয়েছি। এই অধিকারটা সময় থাকতে দেখানো উচিত ছিল আপনার। যখন আমার মা আড়ালে নিভৃতে চোখের পানি ফেলেছে প্রত্যেকটা দিন, তখন আপনাদের কথা মনে করে মর্মবেদনায় ভুগেছে, তখন তো আপনারা কেউ অধিকার নিয়ে এলেন না। তাহলে এখন কেন? এখন সব মূল্যহীন আমার কাছে। নৈশী, তোমার মা তোমাকে কখনো বলেছে কিনা জানি না, চিঠিতে আর ফোন কলে তোমার মায়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম আমি। প্রত্যেকবারই তোমার মা মুখ ফিরিয়ে নিয়েছে। আয়েশার রাগটা ঠিক কোথায় ছিল সেটাও আমি বুঝি। যেই দিন বাবা ওর বিয়ে দিয়ে ওকে মৃত ঘোষণা করলেন, সেই দিন আমরা বাবার মুখের উপর কিছু বলতে পারিনি। ওর প্রিয় ভাই ওর হয়ে একটা কথাও বলেনি, এমনকি ভালো করে আটকানোর চেষ্টাও করেনি। এই ব্যাপারটাই ওর মনে গেঁথে গিয়েছিল, কিন্তু তখন আমরাও নিরুপায় ছিলাম। মূলত বাবার মুখের উপরে কথা বলার সাহস আমাদের কারোরই ছিল না। আয়েশাই মনে হয় আমাদের পরিবারের একমাত্র সদস্য ছিল যে বাবাকে ভয় পেত কম। বাবাও কিন্তু কম কষ্ট পায়নি। আসলে বাবা মেনেই নিতেই পারেনি যে কয়েক মাসের পরিচিত একটা ছেলের জন্য মেয়ে তার মতের বিরুদ্ধে যাবে। অপরিচিত একটা বিদেশি ছেলে হুট করে যদি প্রস্তাব দিয়ে বসে, কোনো আদর্শবান বাবা কি চাইবেন নিজের মেয়েকে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে? আয়েশা যেদিন বাড়ি ছাড়লো আজীবনের জন্য, সেই দিন আমাদের জীবনটা থেমে গিয়েছিল যেন। সারাটা দিন একটা দানা অবধি মুখে তুলতে পারেনি কেউ। অনেক কষ্টের পর ঘুমিয়ে গিয়েছিলাম রাতে, তারপর আবার ঘুম ভেঙে গিয়েছিল। বাইরের থেকে শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে দেখলাম বাবা কাঁদছেন মাকে আঁকড়ে ধরে। জীবনে এই প্রথমবার আমি বাবাকে কাঁদতে দেখেছিলাম। বলতে গেলে অনেক কথাই বলতে হবে, কিন্তু শুধু শুধু তিক্ত অতীত টেনে কি লাভ আছে বলো? আয়েশা বেঁচে নেই, বাবাও আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা বরং তাদের জন্য দোয়া করি। আমার উপরে আর অভিমান পুষে রাখিস না নৈশী, একবার মন থেকে মামা বলে ডাকো, শুনি একটু। কথাগুলো শুনতে শুনতে নৈশীর চোখের কোণে জল জমতে শুরু করেছিল। মামা শেষ কথাটুকু শুনে চোখ ভর্তি জল নিয়ে হাসলো নৈশী। সত্যি তো, সময় চলে গেছে অনেকটা, এখন আর অভিমান ধরে রেখে কি হবে? নৈশী বলল, ডাকবো মামা বলে, কিন্তু তার আগে আমারও একটা আবদার আছে। সরজিমের মতো করে আমাকেও তুই করে বলতে হবে। তুমি সম্বোধনটা বড্ড দূরের মনে হয়। কত বড় চিন্তার পাহাড় যেন নেমে গেল আমার মাথার উপর থেকে। সেটা তোকে বলে বোঝাতে পারবো না। একটা অপরাধ বোধ ছিল বহু দিনের। সার্জিম আর তোর বিয়ের দাওয়াত পেয়েও আসিনি, শুধু তোর মুখোমুখি দাঁড়ানোর সাহস ছিল না বলে আজ আমি চিন্তামুক্ত হলাম। মামার সাথে কথা বলে দরজার দিকে ফিরতেই চমকে উঠল নৈশী। সার্জিম দরজায় দাঁড়িয়ে আছে। গতকাল মামার সাথে দেখা হওয়ার পর থেকেই কেমন একটা অস্থির অস্থির লাগছিল নৈশীর। মামার সাথে কথা বলার পর সেই অস্থিরতা প্রশমিত হলো অবশেষে। বাসার কাজের এক ফাঁকে জ্যোতির রুমে ওর খবর দিতে গেল নৈশী। গিয়ে দেখলো ফাহিমা এসেছে জ্যোতির সাথে দেখা করতে। ফাহিমার স্বভাবে সেই চঞ্চলতা কিছুটা হলেও ফিকে হয়েছে। আন্দালিবের ব্যাপারে সবটাই ওকে জানিয়েছিল নৈশী। সম্ভবত সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেনি পুরোপুরি। সাবির বাইরে গিয়েছিল কিছুক্ষণের জন্য। নৈশী পিছু পিছু সেও রুমে ঢুকলো। রুমে ঢুকে চিৎকার করে উঠল, এ কি, তুই এখনো এইসব আটা ময়দা তুলিস নাই মুখ থেকে? তুই কি আর সারা রাত এইসব মেখে পেতনির মতো বসে থাকার প্ল্যান করছিস? খবরদার বলছি জ্যোতি, এরকম বিশ্রী শ্বাস নিয়ে থাকলে আমি কিন্তু রাতে আমার বাসায় ঘুমাতে দেব না তোকে। নৈশী শব্দ করে হাসলো। ফাহিমাও তার মন খারাপের কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে হেসে ফেল। জ্যোতি অবশ্য কম যায় না, সে সমানে তেজ দিয়ে জবাব দিল,
আশ্চর্য, এত তাড়াতাড়ি মেকআপ কেন তুলবো? এখনো তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে নাই নতুন বউ দেখার জন্য। রাতের আগে এই মেকআপ এমনি থাকবে। আর শোনো, আমার মনে হয় তোমার চোখের ডাক্তার দেখানো উচিত। একমাত্র তুমি বাদে আর সবাই বলেছে আমার ব্রাইডাল মেকআপটা অসাধারণ হয়েছে। বেয়াদব মেয়ে, স্বামীর মুখে মুখে তর্ক করছিস? দেব ধরে দুটা চর, কেঁদে কুল পাবি না। শোনো প্রাণের স্বামী, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দেই, আগের দিন শেষ। আজ থেকে পুরুষ শাসিত এই সমাজে মেয়েরা আর নাকে কাঁদবে না। এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সর্বনাশ, এই কাকে বিয়ে করে আনলাম? নিজের সর্বনাশ চোখের সামনে দেখতে পেয়ে ওর মাথা চক্কর দিয়ে উঠল। আবারও কিছু বলতে যাচ্ছিল বোধহয় ও জ্যোতির উদ্দেশ্যে। এবার নৈশি থামিয়ে দিল ওদের। সাব্বির, আজকের দিনের জন্য অন্তত তোমাদের এই টম অ্যান্ড জেরি বন্ধ রাখো। গেস্টরা সবাই যা, তারপর আবার শুরু করো না হয়। ঠিক, আত্মীয় স্বজন সবাইকে যেতে দাও একবার। এই মেয়েকে এমন টাইট দেব আমি? তাই নাকি? অবশ্যই। যদি আমি এটা না করতে পারি তাহলে তুমি আমার সাব্বির নাম পাল্টিয়ে সবুর মিয়া রেখে দিও। আচ্ছা, মনে রাখলাম কথাটা। সারাদিনের কাজের ব্যস্ততার পরে নৈশির রুমে যেতে অনেকটা রাত হয়ে গেল। সার্জিম খাটের একপাশে পা ঝুলিয়ে বসে অপেক্ষা করছিল ওর জন্য। নৈশি এসে দাঁড়াতেই ওকে টেনে কোলের ওপরে বসালো সার্জিম। আজকে এত কাজ করতে কষ্ট হয়েছে খুব, তাই না? তা কিছুটা হয়েছে। এত কাজ না করলেই হতো। বাসায় যারা আছে সবাই হাতে হাতে করতো। অদ্ভুত কথা বলো তুমি। বাসার গেস্টদের হাতে কাজ ছেড়ে দিয়ে আমি রুমে এসে বসে থাকতাম? কি বলতো সবাই মনে মনে। তাছাড়া আমি এই বাড়ির বড় পুত্রবধূ, আমার একটা দায়িত্ব আছে তো। সার্জিম মিটিমিটি হেসে তাকিয়ে থাকলো নৈশির দিকে। নৈশি অপ্রস্তুত স্বরে প্রশ্ন করলো, কি দেখছো এভাবে? দেখছি আমার দায়িত্বশীল বউকে, আর ভাবছি কি ভাবছো? ভাবছি এর চমৎকার একটা মেয়েকে কিভাবে খুব সহজে আল্লাহ আমাকে পাইয়ে দিলেন। অপেক্ষা করতে করতে শেষমেশ মনে হয়েছিল তোমাকে বোধহয় হারিয়েই ফেলেছি। ভেবেছিলাম আমার চোখের সামনে থেকেই হয়তো অন্য কারো হয়ে যাবে তুমি। তবু আশা ছাড়িনি। আমি সবসময় আল্লাহর কাছে একটা কথাই বলতাম জানো। কথাগুলো বলতে বলতে সার্জিম ঘনিষ্ঠ হলো আরো। শরীরের ভার ছেড়ে দিয়ে মোহগ্রস্ত স্বরে প্রশ্ন করলো নৈশি, কি কথা? আমি বলতাম, আল্লাহ, এই মেয়েটি যদি আমার তাকদিরে থাকে তাহলে তুমি তাকে পাইয়ে দাও আমাকে। আর যদি সে আমার ভাগ্যে না থাকে তাহলে আমার হৃদয় থেকে মুছে দাও তাকে। এই প্রার্থনার পরেও তোমাকে আমি ভুলতে পারতাম না। অবশেষে দেখো আমি ঠিক পেয়ে গেলাম তোমাকে। এবার আর নৈশি কোনো কথাই বলল না। মাথা ঘুরিয়ে চট করে একটা চুমু দিল সার্জিমের ঠোঁটে। ঠিক পরের সেকেন্ডে একই কায়দায় পাল্টা চুমু দিল সার্জিম। তারপর বলল, তোমার বোধহয় খুব ক্লান্ত লাগছে নৈশি। কয়েকবার দেখলাম বসে নিজের পায়ে হাত দিচ্ছ। পা কি খুব বেশি ব্যথা করছে? আমি মেসেজ করে দেই? নৈশির সত্যি বড্ড ক্লান্ত লাগছিল, কিন্তু সংকোচে কিছু বলতে পারছিল না সার্জিমকে। ও হেসে বলল, পা মাসাজ করতে হবে না, কিছুক্ষণ ঘুমালেই ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, কবিতা পারো? মায়ের কাছে একবার শুনেছিলাম তুমি কবিতা পছন্দ করো খুব। এরপর মাঝে মধ্যে আমিও পড়তাম দুই একটা। খুব একটা খারাপ লাগতো না। তবে তোমার মতো এতটা ভালো আবৃত্তি করতে পারি না আমি। যা পারো তাতেই চলবে। চাইলে তুমি এখন আমাকে একটা কবিতা শোনাতে পারো, তাহলে কিছুটা ফ্রেশ লাগবে আমার। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে শিশির করার মতন শূন্যে ঘুরে। শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে। খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে। সার্জিম বলে চলেছে। নৈশি শুনছে মন্ত্রমুগ্ধের মতো। এই কবিতার আবৃত্তি ইন্টারনেটে আরো বহুবার শুনেছে নৈশি। নিঃসন্দেহে তারা সবাই আবৃত্তিতে অনেক পটু ছিল, কিন্তু তবুও সার্জিমের কণ্ঠে কবিতাটা শুনে মনে হলো এত ভালো আবৃত্তি এর আগে কখনো শোনেনিও। কবিতার প্রত্যেকটা লাইনে যেন নিজের মনের কথাগুলো বলে দিচ্ছিল। সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ নৈশির হৃদয়ে তৃপ্তি এনে দিচ্ছিল। বিছানায় শুয়ে সার্জিমের নগ্ন বুকের সাথে লেপ্টে গেল নৈশি। পরম নির্ভরতার শান্তিতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। জানুয়ারির কনকনে শীত এখন। শীত আসলেই প্রবল আলস্য জেগে ধরে জ্যোতিকে। সন্ধে নামলে ইচ্ছে করে লেপের উষ্ণতায় ডুবে গিয়ে একটা লম্বা ঘুম দিতে। আবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কিন্তু এবার শীতে আর আরাম করা হয়ে উঠছে না জ্যোতির। পরীক্ষা করা নাচ্ছে দরজায়।
দিনরাত 24 ঘন্টা তাই বই নিয়ে বসে থাকতে হয়। একটু এদিকে সেদিকে হলেই শুরু হয়ে যায় মায়ের চিৎকার চেঁচামেচি। এই যে এখন রাতের খাবার খেয়ে লেপের নিচে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার কথা ছিল ওর, অথচ তার বদলে কিনা বই পড়তে হচ্ছে। সামনে বই নিয়ে একা একাই কথা বলছিল জ্যোতি। দূর সাঁতার পড়াশোনা আর ভালো লাগে না। বিয়ে হয়ে গেছে, এখন সংসার করব, বাচ্চা পয়দা করব, সময়ে অসময়ে স্বামীর সাথে আদর সোহাগ করব, তা না করে এই বই নিয়ে বসে থাকতে হচ্ছে। এতই যদি পড়তে হবে তাহলে বিয়ে করে লাভটা হলো কি? ইস, খুব ইচ্ছে হচ্ছে না আদর শখ পাওয়ার? আয়, আমি তোর মনের আশা পূরণ করে দেই। পেছনে সাব্বিরের গলা শুনে জ্যোতি তড়াক করে লাফিয়ে উঠে মাথা ঘুরিয়ে তাকালো। ততক্ষণে সাব্বির দরজার সিটকিনি লাগিয়ে দিয়েছে। জ্যোতি কোনো জবাব না দিয়ে তড়িঘড়ি করে আবার বইয়ের দিকে তাকালো, যেন তার সকল মনোযোগের কেন্দ্রবিন্দু এখন শুধু ওই বইটাই। সাব্বির এসে ওর মুখোমুখি বসে বইটা ঠাস করে বন্ধ করে দিল। জ্যোতি বুঝে গেল পরবর্তী অনেকটা সময় ওকে পার করতে হবে সাব্বিরের সুখময় অত্যাচার সহ্য করে করে। এই ছেলের লজ্জা শরমের বালাই নেই মোটেই। জ্যোতি বারবার বারণ করেছে কয়েকদিন পর পর এমন হুটহাট রাতের বেলায় সে হাজির না হতে। পরে সকালবেলা বাবা মায়ের সামনে লজ্জায় পড়তে হয়, কিন্তু এই ছেলেকে সেটা কে বোঝাবে? যখন জ্যোতি বুঝতে পারলো এভাবে বলে কাজ হবে না, তখন সাব্বিরকে বলেছিল বাবার সামনে সে কলিং বেল না চেপে যেন জ্যোতিকে কল করে, তাহলে মায়ের সামনে অন্তত বিব্রত হতে হয় না। কিন্তু এই মহা ফাজিল ছেলে এই কথা শুনলে তো রোজ ইচ্ছে করে সে কলিং বেল দেবে। তারপর মা গিয়ে দরজা খুললে তাকে সুন্দর করে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করে তার সামনে থেকেই জ্যোতি রুমে এসে ঢুকেছে। যদি দু হাতে কোমরে রেখে ঝগড়া স্টাইলে বলল, তোমাকে না চাচি বারণ করেছে আমার পড়ার সময় বিরক্ত না করতে, তারপরও কথা শুনছো না? দাঁড়াও, চাচিকে এক্ষুনি কল করে জানাচ্ছি। দে তো দেখি কল। হাতের মোবাইলটা বিছানায় ছুটে মারল জ্যোতি। এই ছেলের মাথায় বুদ্ধি ঠাসা, ঠিক বুঝে গেছে যে জ্যোতি কল করবে না। আর যাই হোক, শাশুড়িকে তো আর কল করে বলা যায় না যে তার ছেলে রোমান্স করতে এসেছে। সাব্বির মুখে হাসি ঝুলিয়ে জ্যোতির কাছে এগিয়ে গেল, তারপর আচমকা হ্যাচকেটা নিয়ে বিছানায় ফেলে দিল ওকে। অনেক হয়েছে তো নাটক, আর সময় নষ্ট করা সম্ভব না আমার পক্ষে। সাব্বিরকে থামানো নতুন কোনো বাহানা শুরু করতে যাচ্ছিল কেবল জ্যোতি, কিন্তু সাব্বির ওকে সেই সুযোগ দিল না। আর দিনগুলো চলতে লাগলো এভাবেই। জ্যোতির হাজার বারণ সত্ত্বেও সাব্বিরের আনাগোনা বাড়তে লাগলো শ্বশুর বাড়িতে। এর ফলাফলও মাস দুয়েকের মধ্যেই পাওয়া গেল হাতে রাতে। সেদিন ফজরের নামাজ আদায় করতেই ঘুম থেকে উঠেই শরীরটা কেমন একটা লাগছিল জ্যোতির। সকালে নাস্তার টেবিলে খেতে বসে আবার উঠে বেসিনের দিকে ছুটলো সায়রা বানুর। সন্দেহ হলো সাথে সাথেই তিনি জ্যোতিকে সন্দেহের বসে প্রশ্নটা করলেন। জ্যোতির বুকের ভেতরটা ধক করে উঠল মায়ের প্রশ্নে। পড়াশোনার চাপে এবার খেয়াল করাই হয়ে ওঠেনি যে তারিখ থেকে মাসের ওই বিশেষ দিনগুলো শুরু হয় সেই তারিখ পার হয়ে গেছে অনেক আগেই। সায়রা বানু মেয়েকে নিয়ে ছুটলেন টেস্ট করাতে। তারপর ওখান থেকে রিপোর্ট নিয়ে বাসায় না গিয়ে সরাসরি আফরোজা বেগমের কাছে গেলেন। আফরোজা বেগম সব শুনে খুশি হলেন খুব। তার বাউন্ডুলে ছেলেটা অবশেষে বাবা হতে চলেছে। বাসার মধ্যে একটা আনন্দের রোল পড়ে গেল জ্যোতিকে নিয়ে। নৈশির সাথে সাথে সার্জিমকে অফিসে ফোন করে খবরটা দিল। শুধু সাব্বিরের কিছু জানলো না। সে অন্যান্য দিনের মতোই অফিস থেকে ফিরল রাতে। নৈশি দরজা খুলে দিয়ে মিটিমিটি হাসলো সাব্বিরকে দেখে। সাব্বির ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, ব্যাপারটা কি ভাবি? হাসছো কেন? এমনি। ব্যাপারটা সন্তোষজনক মনে হলো আর কোনো প্রশ্ন করলো না সাব্বির। নৈশিকে পাশ কাটিয়ে বাসার মধ্যে ঢুকে সোফায় বসে বলল ও। এক গ্লাস পানি দাও তো, খুব ক্লান্ত লাগছে। নৈশি পানির সাথে একটা বাটিতে মিষ্টিও নিয়ে এলো। সাব্বির প্রশ্ন করলো, হঠাৎ মিষ্টি কেন? আগে খাও তারপর বলছি। সাব্বির একটা মিষ্টি তুলে নিল। একটা কেন, আরেকটা নাও। আচ্ছা নিলাম, এবার তো বলো। আমার বলাটা মনে হয় ঠিক হবে না, তুমি বরং জ্যোতির থেকে জেনে নিও। কি যে হেয়ালি শুরু করেছো তুমি। নিজের রুমে যেতে যেতে জ্যোতিকে কল করলো। এই জ্যোতি, ব্যাপার কি রে? নৈশভাবে জোর করে মিষ্টি খাওয়ালো, কারণটা কি? আমি বলতে পারবো না। এতটুকু বলে জ্যোতি ফট করে লাইন কেটে দিল। সাব্বিরের মেজাজ গেল চড়ে। এর কিছুক্ষণ পরে মেসেঞ্জারে টুংটাং শব্দে ইনবক্স ওপেন করলো। প্রেগনেন্সি টেস্টের রিপোর্টের ছবি তুলে পাঠিয়েছে জ্যোতি। সেই রিপোর্ট দেখে সাব্বিরের রাগটা উবে গেল হঠাৎ। আনন্দে উৎফুল্ল হয়ে গেল মন। ইচ্ছে হলো এক্ষুনি উড়ে উড়ে জ্যোতির কাছে চলে যেতে। সাব্বির ফ্রেশ হয়ে ছুটলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সার্জিমের সাথে ওর দেখা হলো সিঁড়িতে। ওকে দেখে প্রশ্ন করলো সার্জিম, কই যাচ্ছিস? জ্যোতিদের বাসায়। একটু দাঁড়া। সার্জিম এগিয়ে গিয়ে 1000 টাকা দুটো নোট গুঁজে দিল সাব্বিরের বুক পকেটে। যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাস, এখন যা। সাব্বির মিষ্টি কিনে ছুটলো জ্যোতিদের বাড়ির উদ্দেশ্যে। বাবা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে তখনও।
বাবা হওয়ার সুপ্ত বাসনা সব পুরুষদের মনেই থাকে বোধহয়। সার্জিমও তার সেই ইচ্ছের কথা প্রকাশ করলো নৈশির কাছে। তোমার কি মনে হয় নৈশি, আমাদেরও কি এবার কিছু ভাবা উচিত? কোন ব্যাপারে বলো তো? এই যে পরিবারে আরও একজন খুদে সদস্য আনার ব্যাপারে। নৈশি হাসলো চমৎকার। সার্জিমের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি একমত তোমার সাথে। চাইলে চেষ্টাটা তুমি এখন থেকে শুরু করে দিতে পারো। তুমি যখন বলছো হয়ে যাক তাহলে। ওদের দিন কাটতে লাগলো হাসি আনন্দে, কিন্তু তখন ওরা জানতো না সামনের দিনগুলোতে ওদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। জানলে হয়তো নৈশি সার্জিমকে আঁচলে বেঁধে রাখতো, হয়তো আফরোজা বেগমের মনের মধ্যে খচখচ করার পরেও সার্জিমকে সে ঘরের বাইরে বের হতে দিত না। হয়তো সাব্বির ভাইয়ের সাথে আটকে থাকতো ছায়ার মতো। কিন্তু আফসোস, মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না। নিজেদের নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত থাকতে থাকতে ওরা সবাই প্রায় ভুলে গিয়েছিল আন্দালিবকে। এর মধ্যে হঠাৎ একদিন সার্জিমের বাসায় এসে হাজির হলো। সার্জিম বাসাতেই ছিল তখন। আন্দালিবকে দেখে সৌজন্য আলাপের মধ্যে গেল না, ও সরাসরি প্রশ্ন করলো, তুই এখানে কেন এসেছিস? এখনো রেখেছিস আমার উপরে? পুরনো কথা ভুলে যা ভাই, একদিন নৈশিকে নিয়ে আমার বাসায় আয়, আমার ভালো লাগবে তাহলে। আন্দালিব, তোর দরকারি কোনো কথা থাকলে বল, নইলে এখন তুই আসতে পারিস। আন্দালিব বুঝলো এখন আর এসব ছেলে ভুলানোর কথায় কাজ হবে না। ও আস্তে করে উঠে বেরিয়ে গেল বাসা থেকে। আন্দালিব বের হয়ে যাওয়ার সাথে সাথে সার্জিম দরজা লক করে দিল। আন্দালিবের মতো নোংরা নরকের কীটকে আর নিজেদের জীবনে জায়গা দিতে চায় না সার্জিম। সময় গড়াতে লাগলো। জ্যোতির গর্ভাবস্থার বয়স যখন 5 মাস, তখন জানা গেল নৈশী অন্তঃসত্ত্বা। আরেকবার খুশির জোয়ার এলো ওদের জীবনে। নৈশী অবশ্য আগেই বুঝতে পেরেছিল ব্যাপারটা, পরে নিশ্চিত হয়ে সার্জিমকে সারপ্রাইজ দিল। কোনো নাটকীয়তা নয়, সার্জিম অফিস থেকে ফেরার পর ওর সামনাসামনি দাঁড়িয়ে গালে ছোট্ট করে একটা চুমু দিল। সার্জিম হেসে প্রশ্ন করলো, ব্যাপারটা কি? আজ বাসায় ফিরতে না ফিরতে এত ভালোবাসা যে? নৈশী ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, অভিনন্দন সার্জিম, তুমি বাবা হতে চলেছো। আলহামদুলিল্লাহ। তারপর নৈশীর মতো একই রকম ভাবে ওর গালে একটা চুমু দিয়ে বলল, তোমাকে অভিনন্দন নৈশি, হবু মা হওয়ার জন্য। বাসার সবাই জানে খবরটা? এখনো না, সবার আগে আপনাকেই জানালাম, কাল সবাইকে বলবো ইনশাল্লাহ। শান্তি পাচ্ছি না একদম, বুঝলে? শান্তি পাচ্ছি না একদম, বুঝলে? এখন তোমার সাথে থাকতে ইচ্ছে করছে, অথচ কালই অফিসিয়াল কাজে বান্দরবান যেতে হবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের ব্যাপার তো, দেখতে দেখতে চলে যাবে, এতে মন খারাপ করার কিছু হয়নি সাহেব। সেদিন অনেক রাত অবধি গল্প আর খুনসুটিতে মেতে থাকলো ওরা। কথা নৈশী শুরু করলো আগে। অনেকগুলো দিন চলে গেল সার্জিম, সেই বিয়ের রাতে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে পছন্দ করার সত্ত্বেও আগে কেন বলনি। তখন বলেছিলে পরে বলবে সব, কিন্তু আজ পর্যন্ত শোনা হয়ে ওঠেনি তোমার কথাগুলো। আজ সেগুলো শুনতে চাই। আমি ছোটবেলা থেকেই প্রচণ্ড বাস্তববাদী ছিলাম। নিজের পছন্দের জিনিসটা সংকোচহীনভাবে অকপটে চেয়ে ফেলতাম। তার চেয়ে বড় কথা, আমি না শব্দটা অ্যাকসেপ্ট করতে পারতাম খুব সহজে। কোনো কিছু চেয়ে পাইনি, ইটস ওকে, আমি মেনে নিতাম সেটা। ভাবতাম আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখলে আমি একদিন ঠিকই পাবো। আর যদি চেয়েও না পাই তাহলে ভেবে নিতাম সেটা হয়তো আমার জন্য মঙ্গলজনক হবে না, সেজন্যে আল্লাহ আমাকে সেটা পেতে দেননি। এবার আসল কথায় আসি। তোমার ফটো আমি প্রথম সাব্বিরের কাছেই দেখেছিলাম। প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল তোমাকে। তখন আমার একাডেমিক লাইফ শেষ হয়নি, চাকরি বাকরি কিছু করি না, তবু মায়ের কাছে গিয়ে সরাসরি বললাম তোমাকে বিয়ে করতে চাই। মা জানেন আমি সিরিয়াস প্রকৃতির ছেলে, তাই তিনি মেনে নিলেন আমার আবদার। ছোট খালাম্মা, মানে তোমার মায়ের সাথে কথা বললেন সেদিনই। তোমার মা তোমার সাথে আলাপ করলেন, কিন্তু তুমি বারণ করে দিলে। পড়াশোনার মধ্যে তুমি বিয়ের সাথে ঝামেলায় যেতে চাও না। মনের মধ্যে তুমি তখন আসন গেড়ে বসেছিলে, সেজন্যই পড়াশোনার বাহানায় বিয়েতে অমত করেছিলাম, অথচ সেটা তোমার দেয়া প্রস্তাবই ছিল। আমি আসলে একটা বোকার হদ্দ। সেদিন মায়ের থেকে পুরো কথাটা যদি একবার শুনতাম। খালাম্মা বললেন তোমার গ্র্যাজুয়েশনের পর তিনি তোমার সাথে এই বিষয়ে কথা বলবেন আবার, কিন্তু যদি তুমি মত দাও তাহলেই কেবল কথা এগোবে। নানা যান, মানে তার বাবার মতো স্বার্থপর তিনি হতে পারবেন না। জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে তোমার সিদ্ধান্তই অগ্রাধিকার পাবে। যেহেতু সবটা অনিশ্চিত ছিল, তাই আমার গ্র্যাজুয়েশন আর চাকরি পাওয়ার পরে মা চেয়েছিলেন অন্য কোথাও মেয়ে দেখতে, কিন্তু এরকম মাঝপথ থেকে সরে যেতে আমার মন সায় দিচ্ছিল না। এমন নয় যে তোমাকে না পেলে আমার জীবন থেমে থাকতো, কিছুটা খারাপ লাগলেও আমি এগিয়ে যেতাম সামনে। কিন্তু আমি
আজকে তোমার থেকে একটা ক্লিয়ার কাট অ্যান্সার চাইছিলাম, হ্যাঁ অথবা না। আমি অপেক্ষা করতে থাকলাম। তোমার একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার আগেই একে একে খালাম্মা আর খালু দুজনেই মারা গেলেন। খালুর মৃত্যুর পর মা ভয় পাচ্ছিলেন, যদিও খালু মাকে বলে রেখেছিলেন তিনি যদি বেঁচে না থাকেন তাহলে তোমার গ্র্যাজুয়েশনের পর মা যেন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে তোমার চূড়ান্ত মতামত নেয়। তবুও মায়ের মনে হয়েছিল যদি তুমি ওখানেই বিয়ে করে সেটেল হয়ে যাও, তাই মা আগেভাগেই তোমাকে সব বলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করলাম মাকে। এমনিতেই খালাম্মা এবং খালুর মৃত্যুর শোক তোমার মাথার উপর, তারপরে আবার পড়াশোনার চাপ, এর মধ্যে নতুন কোনো টেনশন দিতে চাইছিলাম না তোমাকে। মাকে বললাম তুমি দেশে ফেরার পর যেন তোমার সাথে সরাসরি সবটা আলাপ করে নেয়। একসময় তোমার আসার তারিখও ফিক্সড হয়ে গেল। কথা ছিল আমি, মা আর সাব্বির মিলে তোমাকে আনতে যাব, কিন্তু হঠাৎ করে আমার অফিসিয়াল খুব ইম্পর্টেন্ট একটা কাজে থাইল্যান্ড যেতে হলো। বাধ্য হয়ে তাই আন্দালিবকে পাঠালাম। আর সেখানেই সবচেয়ে বড় ভুলটা করলাম আমি, আন্দালিবকে বিশ্বাস করে। তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হওয়ার প্রথম দিন থেকেই সবটা জানতো আন্দালিব। আমি নিজেই ওকে বলতাম ও আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। এমনকি সাব্বির আমাকে বড় ভাই হিসেবে যতটা সম্মান করে ঠিক ততটা আন্দালিবকেও করত। মা যেদিন থেকে জানতে পেরেছিল যে আন্দালিবের বাবা মা নেই, সেদিন থেকে আমার চেয়ে কম ভালোবাসেননি কখনো ওকে। সব কিছু জানা সত্ত্বেও ও যে এরকম বিট্রে করবে আমার সাথে, সেটা আমি কল্পনাও করিনি। সাব্বির ফোনে আমাকে সব জানাতো। আন্দালিব নানা ছুতোই তোমার সাথে দেখা করছে এসব বলতে। এমনকি আন্দালিব যেদিন তোমাকে প্রপোজ করলো সেদিনই সেই কথা আমাকে বলে দিয়েছিল সাব্বির। মাও জানতো সব। মা চেয়েছিলেন আমার ব্যাপারে সবটা তোমাকে বলে দিতে, কিন্তু এবারও আমি বাধা দিলাম। মনে হলো আন্দালিবের প্রতি যদি তোমার পজিটিভ অনুভূতি থাকে তাহলে শুধু শুধু আমার কথা শুনে বিব্রত হবে। তার চেয়ে অপেক্ষা করে দেখি কিছুদিন, যদি আন্দালিবকে তুমি রিজেক্ট করে দাও তখন না হয় ভেবে দেখা যাবে। তাছাড়া মনে হচ্ছিল হয়তো তুমি আন্দালিবকে চুজ করবে। আন্দালিবের বিশাল আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, সেই তুলনায় আমার কিছু নেই। বিশাল পারিবারিক ব্যবসার হাল ধরেছে আন্দালিব, আর আমি ছাপোষা চাকুরিজীবী। আন্দালিব দেখতেও আমার চেয়ে সুন্দর। সব মিলিয়ে মনে হলো হয়তো আন্দালিবকেই মনে ধরবে তোমার। আমার মা আমাকে সব সময় শিখিয়েছে মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য দিয়ে বিচার করতে হয়। তাছাড়া ধপধপে সাদা গায়ের রং থাকা মানেই যে সুন্দর, সেটা তোমাকে কে বললো? আর রইল তার বাড়ি গাড়ি আর ব্যবসার কথা। আমি অহংকার করছি না, তবে বাবা আমার জন্য যতটুকু রেখে গেছেন তা দিয়ে ওরকম একটা কোম্পানি আমি কিনে নিতে পারি যে কোনো সময়। কিন্তু তুমি একটা কথা বলো তো, আন্দালিব এত বড় একটা বেইমানি করলো আমার সাথে, তারপরেও তুমি সব মেনে নিয়ে হাসি মুখে তার সাথে কথা বলতে কেন? তোমার জন্য। আন্দালিবের সাথে যেহেতু তোমার একটা সুসম্পর্ক ছিল এবং বিয়ে হওয়ার সম্ভাবনাও ছিল, তাই না চাইলেও ওর সাথে বন্ধুত্বটা রেখেছিলাম। এখন আমার খুব রাগ হচ্ছে তোমার উপর। কেন তুমি একবার নিজের মনের কথাগুলো বললে না আমাকে? যদি আন্দালিবের মতো ওরকম একটা বাজে লোকের সাথে বিয়েটা হয়ে যেত, তাহলে এত ভালো একটা বর আমি কোথায় পেতাম? তোমাকে আমি পছন্দ করতাম নৈশি, কিন্তু তোমার দিক থেকে কিছু ছিল নাকি আমার অনুভূতি একতরফাই ছিল সেটা আমি জানতাম না। তুমি সম্পর্কে শুধুই আমার খালাতো বোন ছিলে। এমনকি তোমার সাথে একটা দিন আমার কথা পর্যন্ত হয়নি। কোন অধিকারে বলি বলো তো? আচ্ছা, আন্দালিব যদি আবারও আমাকে ওর লাইফে চায়? জ্যান্ত পুঁতে ফেলবো ওকে। আগে নৈশির উপর আমার কোনো অধিকার ছিল না, কিন্তু এখনকার নৈশির শরীর মন সবকিছুর উপর শুধুই আমার একচ্ছত্র আধিপত্য থাকবে। এরপর তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও তার খবর আছে। সাজিমের কণ্ঠস্বরে রাগের উত্তাপ টের পেল নৈশি। আগের দিন রাতেও আন্তালিব নৈশিকে নিজের ভালোবাসার গভীরতা বর্ণনা করে বিশাল আকৃতির অনেকগুলো টেক্সট করেছে। সেই কথা সার্জিম বলবে ভেবেছিল, কিন্তু সার্জিমের রাগের বহর দেখে আর সেসব কথা তুলল না ও। তার চেয়ে সার্জিম বান্দরবান ট্যুর থেকে ফিরলে না হয় এসব বলা যাবে। পরদিন সকাল সকালে রওনা হলো সার্জিম। ওর অফিসের বস যাবে আরও একদিন পর। সার্জিমকে যেতে হবে একদিন আগেই। সার্জিম বাসার সবার থেকে বিদায় নিল। আফরোজা বেগমের দিকে তাকিয়ে হেসে বলল, নৈশির দিকে খেয়াল রেখো আম্মা, আমি আসছি। বরাবরের মতো ছেলের হাসি মুখ দেখে নজর লাগার ভয়ে চোখ নামিয়ে নিলেন আফরোজা বেগম, কিন্তু মনের মধ্যে কেমন একটা ওচাটন টের পাচ্ছিলেন। সার্জিম বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নৈশি দৌড়ে ব্যালকনিতে গেল। সার্জিম রাস্তায় নেমে আবার তাকালো ব্যালকনির দিকে, তারপর হাত নেড়ে নৈশিকে বিদায় জানিয়ে সামনে পা বাড়ালো।
নৈশি তাকিয়ে থাকলো রাস্তার দিকে যতক্ষণ না সার্জিম চোখের আড়াল হয়ে গেল। কথা ছিল ওখানে পৌঁছে সার্জিম ফোন করে জানাবে, কিন্তু গভীর রাত হয়ে যাওয়ার পরেও সার্জিমের কল এলো না। নৈশি কল দিল অনেকবার, ফোন সুইচ অফ। পরের দিন কল করা হলো সার্জিমের বসকে। সে জানালো বান্দরবান যে রিসোর্টে গিয়ে সার্জিমের ওঠার কথা ছিল সেখানে সার্জিম পৌঁছায়নি আগের দিন। তৎক্ষণাৎ থানায় জিডি করা হলো। সাব্বির ওর একদল বন্ধু বান্ধব নিয়ে বান্দরবান রওনা হলো সার্জিমকে খোঁজার উদ্দেশ্যে। 1 সপ্তাহ চলে গেল। ব্যর্থ সাব্বির ফিরে এলো বাসায়। ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদলো। কোথাও পেলাম না আম্মু, এত খুঁজলাম সবাই মিলে, তারপর পেলাম না। ভাইয়া আমাদের একা করে গিয়ে কোথায় হারিয়ে গেল? ঘরের প্রত্যেকটা সদস্যই তখন কাঁদছে। শুধু নৈশি সোফার এক কোণে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেলেও বাহ্যিক দিক থেকে শক্ত থাকার প্রাণপণের চেষ্টা করে যাচ্ছিল। ওর ভালো থাকার সাথে যে আরো একজনের ভালো থাকা জড়িয়ে আছে এখন। সার্জিম হারিয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে নৈশির জীবনের সবচেয়ে বড় উপহারটা দিয়ে গেছে ওকে। বহুদিন ভালোবাসাহীন, বহুদিন উথাল পাথাল, বহুদিন কারোর হাত পড়েনি কপালে, বহুদিন দু চোখের অশ্রু কেউ মোছায়নি, আর বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ, বহুদিন কেউ পাঠায়নি একখানি নীলবর্ণ খাম, বহুদিন ভালোবাসাহীন, বহুদিন এলোমেলো, বহুদিন বুকের ভেতরে এই খা খা গ্রীষ্মকাল, এক বিন্দু জল কেউ দেয়নি সন্দেহে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে অবিরত, কিন্তু কণ্ঠস্বর নির্বিকার। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর দিগন্তে তাকিয়ে নৈশি আউড়ে যায় কবিতার লাইনগুলো। হৃদয় চিরে বেরিয়ে আসে হাহাকার। এই ব্যালকনি, হ্যাঁ, এখান থেকে শেষবার নৈশি দেখেছিল সেই হাসি মুখ। খরস্রোতা নদীর মতো বয়ে চলে সময়। কেউ চাইলেও তাকে থামাতে পারে না। সময় এগিয়ে চলে তার নিজের ছন্দে আর গতিতে। সময় পরিবর্তনের সাথে সাথে চারপাশের মানুষগুলোও পরিবর্তন আসবে। সার্জিম নিখোঁজ হয়েছে 4 মাস হতে চলেছে প্রায়। এই 4 মাসে অনেক কিছুই বদলেছে। নৈশির মেধিন উৎস্ফীত হতে শুরু করেছে। একজন জানান দিচ্ছে যে তার পৃথিবীর আলো দেখার সময় ঘনিয়ে আসছে ধীরে ধীরে। আফরোজা বেগমের শারীরিক অবস্থান অবনতি হয়েছে অনেকটা। একে তো বয়সের ভার, তারপর আবার ছেলে হারানোর শোক, সব মিলিয়ে খুব একটা ভালো নেই সে। এদিকে জ্যোতির ডেলিভারি ডেট ঘনিয়ে এসেছে। এখন জ্যোতি এই বাড়িতেই থাকে, সারাদিন কান্নাকাটি করে শুধু। তার সার্জিম ভাই নাকি বলেছিল বাচ্চা হলে তার নাম সে রেখে দেবে। সবচেয়ে বেশি চেঞ্জ এসেছে সাব্বিরের মধ্যে। বাউন্ডুলের ছন্ন ছাড়া সেই ছেলেটা এখন পুরোদস্তুর দায়িত্ববান হয়ে গেছে। সার্জিমের কাজগুলো সব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। বেঁচে থাকার তাগিদে সবাই এগিয়ে নিয়ে চলছে নিজেকে, কিন্তু আগে সেই হাসি আনন্দ এখন আর নেই। গত 4 মাসে এমন কোনো জায়গা নেই যেখানে সার্জিমকে খোঁজেনি ওরা। পুলিশ স্টেশনে অগণতিবার যাওয়া হয়েছে, সম্ভব যত জায়গা আছে সবখানে গিয়েছে সাব্বির। হাসপাতালের মর্গও বাদ রাখেনি। বেওয়ারিশ কোনো লাশের খবর এলে ছুটে গেছে সাব্বির। তবুও সার্জিমের হদিশ পাওয়া যায়নি। মোবাইলের রিংটং এর আওয়াজে ব্যালকনি থেকে রুমে এলো নৈশি। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। ফোন রিসিভ না করেও নৈশি বুঝে গেল এটা আন্দালিব। সার্জিম নিখোঁজ হওয়ার পর আন্দালিব খুব বিরক্ত করা শুরু করেছিল নৈশিকে। তার একটাই কথা, নৈশিকে চাই। বাধ্য হয়ে নৈশি মোবাইল এবং সব সোশ্যাল সাইটে ব্লক করে দিয়েছিল আন্দালিবকে। তাতেও আন্দালিব থেমে থাকেনি। একটা নাম্বার ব্লক করে নতুন একটা থেকে আবার ফোন করে আন্দালিব। নৈশি এবার ভাবলো ফোন ধরবে না। তারপর মনে হলো এটা তো আন্দালিব না হতে পারে, হতে পারে সার্জিমের খোঁজ দিতে কেউ কল করেছে। সবাই আশা ছেড়ে দিলেও নৈশির মন মানে না। কেন জানি মনে হয় খুব শীঘ্রই সার্জিমের সাথে দেখা হবে ওর। ফোন রিসিভ করে সালাম দিল নৈশি। ওপাশ থেকে আন্দালিবের কণ্ঠস্বর শোনা গেল। কেমন আছো নৈশি? প্লিজ ফোনটা কাটবে না, তোমার সাথে আমার কথা আছে। নৈশি দীর্ঘশ্বাস ফেলল। সিদ্ধান্ত নিল আন্দালিবের সাথে কথা বলবে। রোজ রোজ এই ঝামেলার চেয়ে একেবারে সব মিটমাট করে ফেলা ভালো। ও বলল, বলুন, আপনার কি কথা আছে? আমার প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখলে হয় না? আমি জানি নৈশি, তোমার মনে এখন শুধু সার্জিম, কিন্তু ওর জন্য অপেক্ষা তো কম করলে না তুমি। সার্জিমের জন্য আমারও খারাপ লাগে, শত হলে ও আমার বন্ধু, কিন্তু তাই বলে তো নিজেদের জীবন তো আর থামিয়ে দিতে পারি না আমরা। শুধু একজনের স্মৃতি নিয়ে আজীবন কাটিয়ে দেওয়া যায় না নৈশি। আমি অতীতে অনেক ভুল করেছি, কিন্তু ট্রাস্ট মি, এখন আমি বদলে গেছি। তোমায় হারিয়ে ফেলার পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য ঠিক কী ছিলে। আন্দালিব ভাই, আপাতত আপনার এই লম্বা রচনা শোনার মতো সময় আমার নেই। তবে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই আমি, আমার দিকে থেকে আপনি কোনো আশা রাখবেন না। শুধু সার্জিমের স্মৃতি নিয়ে আমি আজীবন কাটিয়ে দিতে পারবো। আর শুধু স্মৃতি নয়, সার্জিম আমাকে খুব সুন্দর একটা উপহার দিয়ে গেছে। এটাকে আপনি সার্জিমের আমানতও বলতে পারেন, যেটা ও গচ্ছিত রেখে গেছে আমার কাছে। আপনাকে এতদিন বলা হয়নি, আজ বলছি। আমি মা হতে চলেছি, সার্জিমের বাচ্চার মা। হোয়াট? তুমি প্রেগনেন্ট?
ফোনের ওপাশ থেকে আন্তালিবের হতভম্ব চেহারা না দেখতে পারলেও ওর কণ্ঠস্বর শুনে সবটা অনুমান করতে পারল নৈশী। ও সাবলীল স্বরে বলল, হ্যাঁ, আশা করি এটা শোনার পর আর আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আর আজকের পর থেকে আপনি আমাকে ফোন না করলেই আমি খুশি হব। এখন আমি রাখি। কথাগুলো আন্তালিবকে বলতে পেরে টেনশন ফ্রি হলো নৈশী। মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে প্রায়। নৈশী অজু করে নামাজ আদায় করে নিল। জায়নামাজ ভাঁজ করে রাখতে রাখতে টের পেল জ্যোতি ওকে ডাকছে। জ্যোতির রুমে ঢুকে নৈশী দেখলো বিছানায় হেলান দিয়ে বসে আছে জ্যোতি। যন্ত্রণায় মুখ বেঁকে যাচ্ছে ওর। পরনের পেটিকোট বিছানা ভিজে আছে। জ্যোতি ওকে দেখে বলল, জলদি কাউকে খবর দাও আপু, আমাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। নৈশী প্রথমেই ছুটলো আফরোজা বেগমের রুমে। তিনি কিছুই টের পাননি এখনো। ডাক্তারের নির্দেশে কড়া কিছু সিডেটিভ নিতে হয় তাকে। বেশিরভাগ সময় তাই ঘুমিয়ে কাটে তার। নৈশী ডাকলো আফরোজা বেগমকে। খালামণি, জলদি ওঠো, জ্যোতিকে হসপিটালে নিতে হবে। ওর ওয়াটার ব্রেক করেছে। খালাকে ডাকতে ডাকতে সাব্বিরের ফোনে ডায়াল করলো, আবার কেটেও দিল। সাব্বিরের অফিস অনেকটা দূরে, আসতে সময় লাগবে অনেক। অযথা টেনশনও করবে। তাছাড়া জ্যোতির বাবাকে কল করা যাক। জ্যোতির ফোন থেকে জামিল সাহেবকে কল করলো নৈশী। তিনি আজ সায়রাবানু এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যেই। জ্যোতিকে নিয়ে হাসপাতালে রওনা হয়ে গাড়িতে বসে সাব্বিরকে ফোন করলো নৈশী। হাসপাতালের ঠিকানা দিয়ে সেখানে ওকে আসতে বলল। সাবির উদ্ভ্রান্তের মতো হাসপাতালে পৌঁছলো। ততক্ষণে জ্যোতিকে ওটিতে ঢোকানো হয়েছে। অনেক অপেক্ষার পর অবশেষে জ্যোতি কন্যা সন্তানের জন্ম দিল। সময়টা আনন্দঘন হওয়ার কথা ছিল, অথচ সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে সবাই কাঁদলো ওরা। সার্জিমের অনুপস্থিতি ওদের পোড়াচ্ছিল ভীষণ। জ্যোতিকে বাসায় নিয়ে আসা হলো 2 দিন পরে। সবাই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে নিজেদের দুঃখগুলো ভোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু মনের ওপর তো কারো নিয়ন্ত্রণ থাকে না। সার্জিম অদৃশ্যভাবে রয়ে গেল সবার মনে। জ্যোতিকে যেদিন বাসায় আনা হলো সেদিন রাতে আবার অসুস্থ হয়ে পড়লো নৈশী। সাবির অফিস থেকে ফিরেছিল সবে। সেই রাতে নৈশীকে নিয়ে আবার হসপিটালে ছুটলো। সারা রাস্তা নৈশী গেল কাঁদতে কাঁদতে। মনে মনে প্রার্থনা করছিল ও, আল্লাহ, তুমি সার্জিমকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। ওর শেষ স্মৃতিটুকু অন্তত কেড়ে নিও না। সাবির অনুভব করছিল নৈশীকে সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু ওর মুখ থেকে একটা শব্দ বের হলো না। ও নিজে তো কান্না আটকানোর প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল। ডাক্তার অভয় দিল চিন্তার কিছু নেই, কিন্তু বেড রেস্টে থাকতে হবে। নৈশীর মাথার উপর থেকে বিশাল এক পাথরের বোঝা নেমে গেল যেন। এতদিন নিস্তব্ধতায় ঘুমিয়ে থাকা বাড়িটা এখন প্রায় সময় নবজাতকের কান্নাই জেগে ওঠে। নৈশী গিয়ে বসে থাকে বাচ্চাটির পাশে। ছোট ছোট হাত পা নেড়ে পিটপিট করে তাকায় সে। কি যে আদরে লাগে তখন তাকে। বাচ্চা মেয়েটির নাম রাখা হয়নি এখনো, তবে নৈশী মাঝে মধ্যে আদর করে টুসি বলে ডাকে ওকে। আজকাল ওর দেখা দেখি অন্য সবাইও এই নামে ডাকা শুরু করেছে। সপ্তাহ 2 রেস্ট করার পর রান্নাঘরের দায়িত্ব জ্যোতি নিজের কাঁধে তুলে নিয়েছে। আফরোজা বেগম অসুস্থতার জন্য রান্নাঘরে যেতে পারেন না। নৈশীর শরীরটা ভালো যাচ্ছে না, তাই ওর বারণ সত্ত্বেও জ্যোতি ঘরের সব কাজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। নৈশী শুধু অপেক্ষা করছে এখন সার্জিমের বাড়ি ফেরার। আজকাল প্রায় স্বপ্নে আসে সার্জিম। ঘুম ভাঙলে দৌড়ে ব্যালকনিতে যায় নৈশী। এই বুঝে দেখবে সার্জিম এসে সামনে দাঁড়িয়েছে হাসি মুখে। প্রত্যেকবারই নৈশীর ধারণা ভুল হয়, তবু আশায় বুক বাঁধে নৈশী। মনে মনে বলে, তুমি কোথায় সার্জিম? এই সময়ে আমার পাশে সবচেয়ে বেশি যে তোমাকেই দরকার। অফিস থেকে বাসার দূরত্ব অনেক, তাই সকালে অফিসে আসার সময় একবারে দুপুরের খাবার নিয়ে আসে সাব্বির। লাঞ্চ টাইমে টিফিন ক্যারিয়ার সবে খুলে বসেছিল ও। এমন সময় ফোনটা বাজলো। আননোন নাম্বার দিকে সাব্বির একবার ভাবলো ধরবে না ফোনটা, তারপর আবার কি মনে করে ফোন ধরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কে বলছেন? তুই সাব্বির তো? অপরিচিত কণ্ঠে তুই সম্বোধনে সাব্বির বিভ্রান্ত হলো কিছুটা। প্রশ্নের উত্তর দিয়ে আবার পাল্টা প্রশ্ন করলো তাইও। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি অমিত, অমিত রায়। চিনতে পেরেছিস? তুই আর আমি একই কলেজে পড়তাম। এইচএসসির পরে মেডিকেলে চান্স হলো যে, তারপর তো আস্তে আস্তে যোগাযোগ বন্ধ হয়ে গেল। এবার চিনতে পেরেছি। ভালো আছিস তো তুই? হ্যাঁ, আসি ভালোই। গত 4 দিন থেকে আমি তোর ফোন নাম্বার কানেক্ট করার চেষ্টা করছি, অবশেষে পেয়ে গেলাম তোকে। যা, তাহলে খুব জরুরি একটা কথা বলার ছিল তোর সাথে। হ্যাঁ, বল প্লিজ। আচ্ছা, সার্জিম ভাই এখন কোথায় আছে? সার্জিম ভাই গত প্রায় 4 মাস ধরে নিখোঁজ। কিন্তু তুই এই প্রশ্ন কেন করলি? তুই কি তার কোনো খোঁজ পেয়েছিস? সাব্বির, আমি এমবিবিএস শেষ করে কিছুদিন আগে চট্টগ্রামের একটা হসপিটালে জয়েন করেছি। এখানে এসে অন্যান্য স্টাফদের থেকে একদিন কথায় কথায় জানতে পারলাম গত 4 মাস ধরে নাম পরিচয়হীন একজন পেশেন্ট আইসিইউতে অ্যাডমিট, যে বর্তমানে কুমায় আছে। কৌতূহলবশত আমি দেখতে গেলাম সেই পেশেন্টকে। দেখে চিনতে পারলাম যে এটা সার্জিম ভাই। এত ভালো মনের একজন মানুষ ছিলেন তিনি। রাস্তাঘাটে দেখা হলেও খুব আন্তরিকভাবে কথা বলতেন।
তাকে দেখে চিনা মাত্রই তরখুশ করতে শুরু করলাম। তোদের বাসা আমি চিনি না, নইলে নিজেই যেতাম। অনেক চেষ্টার পর আমাদের এক ক্লায়েন্টের থেকে নাম্বার পেলাম তোর। আমি জানি এটা সার্জিম ভাই, তবুও নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা পিক দিচ্ছি তার। তুই শিওর হয়ে যত দ্রুত সম্ভব রওনা দে। সাব্বিরের গলা দিয়ে আর খাবার নামলো না। নিজের খাবার এক কলিগকে দিয়ে ও বসের রুমের দিকে ছুটলো। কোনো রকমে তাকে পুরো বিষয়টা বুঝিয়ে ছুটি নিল। মোবাইলের দিকে তাকিয়ে দেখলো অমিত ছবি পাঠিয়েছে। অসুস্থতায় সার্জিমের চেহারা বিধ্বস্ত হয়ে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে, গাল ভেঙে দেবে গেছে, সারা মুখে অসংখ্য কাটাছেঁড়া। তবু নিজের প্রাণপ্রিয় ভাইকে চিনতে অসুবিধা হলো না সাব্বিরের। বাসার উদ্দেশ্যে রওনা হতে হতেই ও কল করলো রায়হানকে। রায়হান ভাই, আপনি কি বরিশালে আছেন? আমার সাথে একটু চট্টগ্রাম যেতে হবে। সার্জিম ভাইয়ের খোঁজ পেয়েছি, আপনাকে পরে সব বিস্তারিত বলবো। আপনি একটু প্লিজ চলেন আমার সাথে। শান্ত হ সাব্বির, আমি যাব তোর সাথে। তুই বাসায় আয়, আমি গাড়ি নিয়ে আসছি, দুজনে একসাথে রওনা দেবো। বাসায় ফিরে সব জানাতেই আফরোজা বেগম হাউমাউ করে কেঁদে ফেলেন। নৈশি জেদ ধরে বসলো সেও যাবে সাব্বিরের সাথে। সাব্বির বোঝালো ওকে। লক্ষ্মী আপু, এরকম জেদ করো না প্লিজ। আমরা যেভাবে হোক ভাইয়াকে এখানেই শিফট করব। তোমাকে ডাক্তার এখন অনেকবার রেস্টে থাকতে বলেছে। অনাগত সন্তানের কথাটা ভেবেও একবার, এখন তোমার যেতে হবে না। নৈশি শুনলো এবার সাব্বিরের কথা। রায়হান আর সাব্বির রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। ওখানকার ফর্মালিটি সেরে সার্জিমকে 2 দিন পর নিয়ে এসে অন্য হসপিটালে শিফট করা হলো। এবার আর নৈশিকে আটকে রাখা গেল না। খবর পেয়ে সে ছুটলো হাসপাতালে। আইসিইউর ভিতরে ঢোকার অনুমতি পাওয়া গেল না। স্বচ্ছ কাচের অপর পাশ থেকে কেবিনের ভেতরে তাকিয়ে থাকলো নৈশি। ঘুমন্ত নিষ্পাপ একটা মুখ দেখলে মনেই হয় না যে অচেতন হয়ে আছে মানুষটা। মনে হয় নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমাচ্ছে। নিজের 1000 বছরের তৃষ্ণা মেটাতে নৈশি ওই মুখটার দিকে তাকিয়ে থাকলো। অমিত এসেছিল সার্জিমকে পৌঁছে দিতে। এবার ওর থেকে বিস্তারিত জানতে চাওয়া হলো। অমিত বিস্তারিত জানালো ওদের। সার্জিমকে প্রথম দেখতে পেয়েছিল টিনেজার্স কয়েকটা ছেলে। ওরা বিকেলে মাঠে ক্রিকেট খেলছিল। পাশের একটা ঝোপের মধ্যে বল খুঁজতে গিয়ে রক্তাক্ত অচেতন সার্জিমকে দেখেছিল ওরা। প্রথমে ওরা ভেবেছিল কোনো ডেড বডি। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলো। তারা এসে নিশ্চিত করলো ও বেঁচে আছে। হাসপাতালে ভর্তি করা হলো সার্জিমকে। ওর পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই কিছু জানা গেল না। সার্জিমের সাথে আইডি কার্ড, মোবাইল, ব্যাগ কিছুই ছিল না। সম্ভবত সেগুলো সব আগেই সরিয়ে ফেলা হয়েছিল। ওরা কেউ সার্জিমের নামটা অব্দি জানতো না। ওই ছেলেগুলোই শেষ পর্যন্ত ফেরেস্তা হয়ে এগিয়ে এলো। বিভিন্ন জায়গায় চাঁদা তুলে নানা রকম সংস্থা থেকে সাহায্য চেয়ে আর নিজেদের সাধ্যমতো চেষ্টা করে এতদিন যাবৎ ওরা সার্জিমের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে অমিত ওই হসপিটালে জয়েন করে জানতে পেরেছিল সার্জিমের কথা। তারপর সাব্বিরের সাথে যোগাযোগ করে অবশেষে খবরটা দিয়েছিল। অমিতের কথা শুনতে শুনতে ওই কলেজ পড়ুয়া ছেলেগুলোর প্রতি কৃতজ্ঞ বোধ করছিল ওরা। সাব্বির বলল, ওদের কয়েকজনের বয়স 16-17 হবে বোধহয়। অথচ এখনো কি বিশাল মন এক একজনের। আমার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার রেখে দিয়েছে, ভাইয়ার আপডেট জানাবে বলে। ফেরার সময় হলো অবশেষে। রায়হান সাব্বিরকে বলল, সাব্বির, একজন তো এখানে অ্যালাউ করবে না। তুই বরং খালাম্মা আর নৈশিকে নিয়ে বাসায় চলে যা। আজ রাতে আমি এখানেই থাকবো। সে কি করে হয়, আমি থাকি এখানে। তার চেয়ে তুমি মা আর নৈশি আপুকে বাসায় পৌঁছে দিয়ে চলে যাও। জেদ করিস না সাব্বির, এতটা পথ জার্নি করে এসেছি। কাল তো তোর অফিস আছে। তাছাড়া নৈশি অসুস্থ, একজন পুরুষ মানুষ বাসায় থাকা প্রয়োজন আছে। আপাতত কয়েকদিন আমি বরিশালে আছি, সেই কয়েকদিন আমি এখানে থাকি। মাঝে মধ্যে তুই এসে পড়িস ফ্রি টাইম বুঝে, বুঝেছিস? সাব্বির দেখলো রায়হানের কথায় যুক্তি আছে। ও রওনা হতে চাইলো, কিন্তু এবার গো ধরে বসে থাকলো নৈশি। হাসপাতাল থেকে সে কিছুতেই বাসায় যাবে না। সাব্বির, রায়হান, আফরোজা বেগম অনেক করে বোঝালেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। নৈশির এক কথা, সে সার্জিমের কাছেই থাকবে। নৈশি, একটু বোঝার চেষ্টা করো বোন, তোমার এই অবস্থায়। প্লিজ রায়হান ভাই, এই অবস্থায় দোহাই আর দেবেন না। গর্ভাবস্থায় সব মেয়েরাই আরামের জীবন পায় না। বিদেশে আমি বহু মেয়েদের দেখেছি যারা প্রেগনেন্ট অবস্থায় সকাল থেকে সন্ধ্যা অবধি অফিস করছে, দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এমনকি দেশে এসে আমি দেখেছি মেয়েরা গর্ভাবস্থায় শ্রমিকের কাজ করছে, ইট ভাঙছে, বালু টানছে। তারাও তো মা হচ্ছে, আর আমি তো শুধু বসে থাকবো। আল্লাহ চাইলে এতে তেমন কোনো ক্ষতি আমার হবে না। সাব্বিরকে বাসায় ফিরতে হলো, কারণ জ্যোতি একা আছে। আরও একটা মাস এভাবেই কাটলো। সাজিমের ট্রিটমেন্টে কোনো ত্রুটি রাখা হলো না। তবুও শারীরিক অবস্থার উন্নতি হলো না এক বিন্দু। সবাই আশা ছেড়ে দিল প্রায়। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, যেদিন প্রথমবার রেসপন্স করলো সার্জিম। এতগুলো মানুষের প্রার্থনা বিফলে গেল না।
আশা ছেড়ে দেওয়া ডাক্তারও আশাবাদী হলেন আবার। এভাবে আরো কতগুলো দিন কাটলো এবং অবিশ্বাস্যভাবে আস্তে আস্তে সুস্থতার দিকে এগোতে শুরু করলো সার্জিম। যেদিন পুরোপুরি সুস্থ হয়ে বেডে উঠে বসলো সার্জিম, সেদিন ওর চেহারা দেখে আফরোজা বেগম কেঁদেই ফেলতেন। যেই ছেলের হাসি মুখের দিকে নজর লাগার পরে তিনি ভালো করে তাকাননি কখনো, তার সেই সুদর্শন ছেলের চেহারার হাল মেনে নিতে কষ্ট হলো খুব। তবুও তিনি রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। শেষ পর্যন্ত আল্লাহ তার কোলে ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। আনন্দঘন একটি মুহূর্ত পার হলো। নিজের সেন্সে পুরোপুরি আসার পরই সার্জিম পুলিশ ডাকতে বলল। পুলিশকে স্টেটমেন্ট দেওয়ার সময় জানা গেল সব। সার্জিম নিজেই দিল সেই লোমহর্ষক বর্ণনা। বান্দরবান যাওয়ার পথে দুপুরের খাবার খাওয়ানোর জন্য বাস থামানো হয়েছিল ওদের। ওখানে দুপুরের খাবার খেয়ে আবার বাসে উঠতে যাচ্ছিল সার্জিম, তখন একটা লোক এসে ওর সামনে দাঁড়ালো। তারপর মাথাটা কেমন চক্কর দিয়ে, এরপর আর কিছুই মন নেই ওর। সার্জিমের যখন সেন্স ফিরল তখন অন্ধকার রাত, বন্ধ গাড়ির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ও। সার্জিম অনেক চেষ্টা করলো বাঁধন খোলার। ওর জ্ঞান ফিরেছে সেটা টের পেয়ে কয়েকজন মিলে টেনে হিসড়ে গাড়ি থেকে নামালো। একটা জঙ্গলের মধ্যে নিয়ে বেধড়ক মারতে শুরু করলো ওকে। তখনও সার্জিম জানতো না ওকে কেন মারা হচ্ছে। একটা সময়ের পর শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট রইল না ওর। কোনো মুভমেন্ট না দেখে লোকগুলো ধরে নিয়েছিল সার্জিম মরে গেছে, কিন্তু শরীরে শক্তি না থাকলেও সার্জিমের মস্তিষ্ক সজাগ ছিল তখনও। ওদের নিজেদের মধ্যে বলা কথাবার্তা সবই শুনতে পাচ্ছিল সার্জিম। সার্জিমের সামনে বসে ওরা কল করলো একজনকে, যার নির্দেশে ওরা সার্জিমকে মেরেছে। মোবাইলে সে কণ্ঠস্বর শোনার সাথে সাথে চিনতে পেরেছিল সার্জিম। চিনবেই বা না কেন, এত বছরের বন্ধুত্ব ওদের। এই কণ্ঠস্বর এর আগেও হাজারবার শুনেছ। আন্তালিব। সার্জিমের মুখে নামটা শোনার সাথে সাথে সবাই থমকে গেল যেন। আন্তালিবের মুখোশের আড়ালে নোংরা রূপটা সবার সামনে প্রকাশ হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু তাই বলে মানুষ খুন করার মতো ভয়ঙ্করও যে আন্তালিব হতে পারে সেটা ওদের ভাবনার ঊর্ধ্বে ছিল। সার্জিমের স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ গেল আন্তালিবকে অ্যারেস্ট করতে, কিন্তু ততক্ষণে আন্তালিব পগার পার। জানা গেল আরো এক সপ্তাহ আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছে আন্তালিব। সার্জিমের খোঁজ পাওয়া গেছে শুনে সম্ভবত বুঝতে পেরে গিয়েছিল যে ওর নামটা প্রকাশ হয়ে গেলেও যেতে পারে, তাই নিজের বেশিরভাগ প্রপার্টি বেচে দিয়ে চলে গেছে আন্তালিব। বন্ধু খুব ছোট্ট একটা শব্দ হলেও এর পরিধি বিশাল এবং বিস্তৃত। একজন বন্ধু শুধুই বন্ধু থাকে না, সময়ের সাথে সাথে সে হয়ে ওঠে একজন বিশ্বস্ত সহযোগী, একজন শুভাকাঙ্ক্ষী। একজন বন্ধুর সামনে নিজেকে মেলে ধরা যায় খোলা বইয়ের মতো। একজন বন্ধুর সাথে নিজের হাসি আনন্দ যেমন ভাগ করে নেওয়া যায়, ঠিক তেমনি নিজের মন খারাপের গল্পগুলো তার কাছেই অকপটে গলা যায়। আমরা সবাই একজন ভালো মনের মানুষকে বন্ধু হিসেবে চাই সবসময়, তারপরেও মাঝে মাঝে ভুল হয়ে যায় আমাদের। বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা বেছে নিই ভুল মানুষকে। সেই ভুলের মাসুলও আমাদের দিতে হয় একটা সময়ের পরে। একজন ভালো বন্ধু যেমন ভালো থাকার অন্যতম কারণ হতে পারে, ঠিক তেমনি একজন খারাপ বন্ধু মানুষকে পৌঁছে দিতে পারে মৃত্যুর দুয়ার পর্যন্ত। আন্তালিবের মতো স্বার্থপর বিশ্বাসঘাতকতার সাথে বন্ধুত্ব হয়েছিল বলেই এই উপলব্ধিগুলো হলো সার্জিমের। সার্জিমকে হসপিটাল থেকে রিলিজ করে বাসে আনা হয়েছে আরো 1 মাস আগেই। এমনিতে এখন সুস্থ হলেও পায়ে একটা ফ্র্যাকচার রয়ে গেছে। সেদিন রাতে মোটা লাঠি দিয়ে ওর পায়ে আঘাত করা হয়েছিল অনেকবার। এই পা ঠিক হতে অন্তত বছরখানেক সময় তো লাগবেই। শারীরিকভাবে তাই হাঁটতে পারে না ও, ক্র্যাচের সাহায্যও নিতে হয়। দীর্ঘ অসুস্থতায় শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। নৈশী আর আফরোজা বেগম তাই উঠে পড়ে লেগেছে সার্জিমের যত্ন নিতে। নৈশী তো নিজের পুরোটা সময় সার্জিমের পেছনে ব্যয় করেছে। সার্জিমের দিকে তাকালে ওর কষ্ট হয় খুব, তবু সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে সার্জিম সুস্থভাবে ফেরত এসেছে ওর কাছে। এই যে ঠিক আগের মতোই এখন সার্জিমের বুক মাথা রেখে ঘুমাতে পারে, এটাই অনেক নৈশীর জন্য। সার্জিম অবশ্য কেমন একটা গুটিয়ে রাখে নিজেকে। রাতে ঘুমানোর সময় নৈশীর মাথা বুকের ওপর নিয়ে চুলে হাত বুলিয়ে নিজের সংকোচের কথা বলল সার্জিম। নিজেকে আজকাল খুব অকর্মণ্য মনে হয় নৈশী। আম্মা অসুস্থ, তোমার এই অবস্থা, এই সময় আমার উচিত ছিল তোমাদের প্রতি খেয়াল রাখা, অথচ দেখো তোমাদেরই উল্টো আমার দেখভাল করতে হচ্ছে। তোমাকে এসব নিয়ে কে ভাবতে বলেছে? মানুষের জীবনে খারাপ সময় আসে, আবার সেই সময় চলেও যায় সার্জিম। আমাদের এখন শুধু ধৈর্য ধরতে হবে ভালো সময় আসার। জানো নৈশী, ওরা যখন আমাকে রাতের অন্ধকারে সেই গভীর জঙ্গলে যখন একা ফেলে গিয়েছিল, তখন ভেবেছিলাম আমি মরেই যাব। তখন তোমার কথা খুব মনে পড়ছিল, আমাদের অনাগত সন্তানের কথা মনে হচ্ছিল। ভেবেছিলাম ওর মুখটা কখনো দেখতে পাবো না আমি। নৈশী শুনতে শুনতে ওর বুকের কাছে টি শার্ট খামচে দিল। ফোপানোর শব্দ পেয়ে সার্জিম বলল, এ কি নৈশী, তুমি কাঁদছো কেন? আচ্ছা যাও, ওসব কথা আর তুলবো না। এখন তো আমাদের ভালো থাকার দিন, মন খারাপের দিনগুলোর স্মৃতি আমরা মুছে ফেলবো জীবন থেকে।
নৈশি আরো গভীরভাবে লেপ্টে গেল সার্জিমের বুকে। এই উষ্ণতাটুকুর অভাবে এতদিন ছটফট করছিল ভীষণভাবে। আরো 2 মাস চলে গেল। নৈশির প্রেগনেন্সি 9 মাস চলছে এখন। নৈশির আজকাল মনে হয় প্রেগনেন্সির সবচেয়ে কঠিন সময়টা পার করছো। হাঁটাচলা করতে খুব বেশি কষ্ট হয় ইদানিং, পায়েও পানি এসে গেছে। রাতগুলো এখন কাটে নির্ঘুম। নৈশির ঘুমাতে অসুবিধা হচ্ছে বুঝতে পারলে সার্জিমও জেগে থাকে ওর সাথে। সার্জিম ঘুমিয়ে যাওয়া অব্দি নৈশি তাই চুপটি করে অপেক্ষা করে। সার্জিম ঘুমিয়ে গেলে তারপর উঠে হাঁটাহাঁটি করে রুমের বাইরে। আজও রাতে ঘুম না হয় রুমের বাইরে বের হলো নৈশি। বেরিয়ে দেখলো সাব্বির ওর মেয়েকে কোলে নিয়ে বারান্দায় পায়চারি করছে। মেয়েটার 2 দিন থেকে জ্বর হয়েছে। রাতে খুব কান্নাকাটি করে। কোলে নিয়ে পায়চারি করলে অবশ্য থামে কিছুক্ষণের জন্য। নৈশি তাকিয়ে থাকলো সাব্বিরের দিকে। সাব্বির খেয়াল করলো সেটা। মেয়েকে নিয়ে এগিয়ে এসে প্রশ্ন করলো নৈশিকে। এভাবে তাকিয়ে কি দেখছো? আমি একটা ছেলেকে দেখছি। ছেলেটা ছিল খুব বাউন্ডুলে আর স্বাধীন চেতা, যে বলেছিল চাকরি করে তার পোষাবে না, সে করবে ব্যবসা। অথচ সেই ছেলেটাকে এখন দেখি ছাপোষা চাকরি করতে। সেই ছেলেটা একটা রাত যার ঘুম না হলে পরের দিন চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতো, সে এখন রাতের পর রাত নিজের ঘুম বিসর্জন দিয়ে বাচ্চা কোলে নিয়ে হাঁটাহাঁটি করে, যাতে তার স্ত্রী একটু আরাম করে ঘুমোতে পারে। তুমি যার কথা বলছো সে সত্যি একটা বান্ডুটের ছন্নছাড়া ছেলে ছিল, যার উপর দায়িত্বর ভার ছিল না। মায়ের আদরে বড় হওয়ার পিছুটানিবিহীন একটা ছেলে ছিল সে, যার মাথার উপরে বড় ভাইয়ের ভালোবাসার ছায়া ছিল, তাই তার কোনো চিন্তাও ছিল না। কিন্তু এখন যাকে তুমি দেখেছো, সে শুধুই কারো ছেলে কিংবা ভাই নয়, সে একজন স্বামী যার উপরে তার স্ত্রীর ভালো থাকা নির্ভর করছে। সে একজন বাবা যে সন্তানের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সবসময়। পরিবর্তন আসাটাই তো স্বাভাবিক। একটু দাঁড়িয়ে কথা বলায় সাব্বিরের মেয়ে আবার কাঁদতে শুরু করেছে। সাব্বির মেয়েকে নিয়ে হাঁটতে লাগলো আবার। নৈশি নিজের রুমের দিকে রওনা হলো। পেছন থেকে সাব্বির ডাকলো ওকে। নৈশি আপু, তোমার শরীরের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তবে তোমার সাথে একটা বিষয়ে ফাইনাল ডিসিশনে আসা উচিত এবার আমার। কি ব্যাপার বলো তো? তুমি আগে ডিসাইড করো যে আমাকে আপু ডাকবে নাকি ভাবি, নইলে কয়েকদিন পর তোমার মেয়েও কনফিউশনে পড়ে যাবে। আমাকে ফুপু ডাকবে নাকি চাচি সেটা নিয়ে। আমি নিজেও তো এখন কনফিউজ। নিজের কোনো বোন নেই, তাই প্রথম ভেবেছিলাম আপু বলেই ডাকবো তোমাকে। এর মধ্যেই ভাইয়ের সাথে বিয়েটা হয়ে গেল তোমার। ভাইও তো আমার একটা, তাই ভাবি বলে না ডাকলেও তো নয়। তাই ভেবেছি দুটোই ডাকবো তোমাকে। আমার মেয়ে না হয় আমার মতোই থাকবে, কখনো চাচি আবার কখনো ফুপু। সাব্বিরের সাথে কথা বলে রুমে গিয়ে শুয়ে পড়লো নৈশি। আশ্চর্যজনকভাবে শোয়ার পরপরই ওর চোখে ঘুম চলে এলো। ঘন্টা 2 পরে পেটে তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল ওর। যন্ত্রণায় একটা শব্দ উচ্চারণ করতে পারলো না ওর মুখ থেকে, তাই সার্জিমের হাত খামচে ধরলো। সার্জিম উঠে বসলো সাথে সাথে। বুঝলো এক্ষুনি হাসপাতালে নিতে হবে নৈশিকে। ক্রাচে ভর করে কোনো রকমে সাব্বিরের রুমের সামনে গেল। চেঁচিয়ে ডাকলো সাব্বিরকে। মেয়েকে ঘুম পাড়িয়ে সবাই বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল সাব্বির। ভাইয়ের এক ডাকে উঠে বসলো। দরজা খুলে বাইরে বের হলো সাথে সাথেই। তারপরে সব কাজ সাব্বিরকেই করতে হলো। সেই রাতের বেলা গাড়ি অ্যারেঞ্জ করা, হাসপাতালে পৌঁছে অ্যাডমিট করা থেকে শুরু করে নৈশিকে অপারেশন থিয়েটারে ঢোকানো অবধি সব কাজ একাই ছোটাছুটি করে করলো সাব্বির। সার্জিম পা নিয়ে সেভাবে হাঁটতে পারে না, বিধায় তেমন কিছুই করতে পারলো না। নৈশিকে ওটিতে নিয়ে যাওয়ার পরে একটু রিল্যাক্স হয়ে বসলো সাব্বির। সার্জিম তাকিয়ে দেখছিল নিজের ছোট ভাইকে। সারাদিন অফিসে কাজের চাপ, বাচ্চাটার জন্য রাতে ঘুমানো হয় না ঠিকভাবে। এদিকে আজ আবার নৈশির জন্য ছোটাছুটি করতে হয়েছে। সব মিলিয়ে সাব্বিরের চেহারা বিধ্বস্ত লাগছে। নিদ্রাহীনতায় চোখ লালচে বর্ণের হয়ে গেছে। সার্জিম ওকে বলল, জানিস সাব্বির, আজ মনেই হচ্ছে না যে তুই আমার ছোট, মনে হচ্ছে তুই আসলে আমার বড় ভাই। ধুর ভাইয়া, তুমি যে কি বলো। ওরা সবাই অপেক্ষা করতে লাগলো। একসময় নবজাতকের কান্নার আওয়াজ জানান দিল সে পৃথিবীতে এসে গেছে। নার্সের কোলে তোয়ালে মোড়ানো ফুটফুটে এক শিশু। সে হাসি মুখে জানালো ছেলে হয়েছে। আফরোজা বেগম এগিয়ে গিয়ে কোলে নিলেন বাচ্চাকে। তারপর সার্জিমের কাছে নিয়ে গেলেন। সার্জিম ছেলের কানে আজান দিল। কিছুক্ষণের মধ্যে নৈশিকে কেবিনে শিফট করা হলো। অ্যানেস্থেসিয়ার প্রভাবে নৈশি ঘুমাচ্ছে। সার্জিম এগিয়ে গিয়ে স্ত্রীর কপালে হাত রাখলো। নৈশি চোখ খুলে তাকালো সাথে সাথে। দুর্বল কণ্ঠে সার্জিমকে জিজ্ঞাসা করলো, ও দেখতে কার মতো হয়েছে? আমি খুব করে চেয়েছিলাম ও যেন দেখতে তোমার মতো হয়। আমিও কিন্তু চেয়েছিলাম ও যেন তোমার মতো হয়। আমি তোমাকে এই বিষয়ে কিছু বলবো না এখন। জ্যোতিকে বলছি, ও
ওকে তোমার কাছে নিয়ে আসতে, তুমি নিজেই না হয় দেখে নিও। ধবধবে সাদা তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখা আদুরে বাচ্চাটিকে নিয়ে জ্যোতি এগিয়ে এলো নৈশির কাছে। ও দেখতে কার মতো হয়েছে সবকিছুই নৈশির মাথায় রইল না নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে। জ্যোতি বাচ্চাকে ওর পাশে শুয়ে দিল। নৈশি ছেলের গালে আলতো করে হাত বুলিয়ে বলল, আমার সোনা বাবা। অবশেষে অমাবস্যার নিকষ কালো অন্ধকার শেষে নতুন প্রভাতের অরুণোদয় এলো ওদের জীবনে। আন্দালিপ নামের কালো ছায়াটা বিদায় নিল শেষ পর্যন্ত। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে রান্নাঘর থেকে বের হলো নৈশি। দুইটা বাটিতে আলাদা নাস্তা এনে রাখলো শুভ্র আর মিথির সামনে। দুজনেই এক টেবিলে দুপাশে বসে হোমওয়ার্ক করছে। শুভ্র আর মিথি সম্পর্কে চাচাতো ভাই বোন। ওরা দুজনেই এবার ক্লাস 9-এ পড়ছে। এদের সম্পর্কটা অনেকটা দা কুমড়ো টাইপ। মিথি একটা বাটি নিজের দিকে টেনে নিয়ে নৈশির দিকে তাকিয়ে বলল, ওয়াও, আই লাভ নুডলস, থ্যাঙ্কস চাচি। শুভ্র ওর কথা শুনে পাশ থেকে বলে উঠল, সত্যি মিথি, তোরা মেয়েরা পারিসও বটে নাকামি করতে। সামান্য নুডলস খাবি তো খা না, এত ঢং করে বলার কি আছে সেটা। শুভ্রর কথা শুনে মিথি চোখ পাকিয়ে তাকালো। নৈশি চাটি মারলো ছেলের মাথায়। এখানে নাকামি কি দেখলি তুই? আজকাল দেখি তুই ওকে সহ্য করতে পারিস না। এরপর থেকে ওর পেছনে লাগতে দেখলে মায়ের একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। শুভ্র জানে এটা শুধু কথার কথা নয়, সত্যি মা ধরে মার দেবে। ও দীর্ঘশ্বাস ফেলে হোমওয়ার্কে মন দিল। নৈশি চলে গেল। মিথি নুডলসের বাটি নিয়ে চটজলদি খেয়ে ফেললো। শুভ্র নিজের বাটিটা নিয়ে খেতে শুরু করলো। তখনই চেঁচিয়ে উঠলো মিথি, চাচি দেখে যাও শুভ্র কি করছে। কি হয়েছে? দেখো তোমার ছেলে কি করেছে। তুমি যাওয়ার পর নিজের নুডলস তো খেয়ে শেষ করেছে, এখন আমার ভাগেরটা নিয়েও খাওয়া শুরু করে দিয়েছে। শুভ্রর পিঠে বেশ জোরে সোরে কয়েক ঘা মার পড়লো এবার। এসব হচ্ছেটা কি শুভ্র? পড়াটা শেষ হোক, আজ তোকে আমি দেখাচ্ছি মজা। মিথি তুই পড়তে থাক, আমি তোর জন্য আবার নুডলস নিয়ে আসছি। নৈশি চলে গেল। মিথি শুভ্রর কাছে এগিয়ে বলল, এই মাত্র আমাকে ন্যাকা বলেছিস না, সেজন্যই রিভেঞ্জ নিলাম। এরপর আমাকে খোঁজাতে আসলে উচিত শিক্ষা দিয়ে দেবো তোকে। শুভ্র বিরস বদনে খেতে থাকলো। সত্যি এই পাজে মেয়ের সাথে কথা বলতে যাওয়াই ভুল হয়েছে। বদ বুদ্ধি সব এই মেয়ের মাথায় কিলবিল করে সারাদিন। নিজের ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাচ্ছে শুভ্র। সাব্বির চাচু ওকে বলেছে তার সাথে অনেকটা এমনই হয়েছিল। সাব্বির চাচু চাচাতো বোনও তার জীবনটা এমন তেজপাতা করে দিত সবসময়। অথচ দাদি নিজের ছেলের সাপোর্ট না করে সবসময় সেই মেয়েটা সাপোর্ট করতো। আর সাব্বির চাচুকে মার খেতে হতো তখন। পরে সেই মেয়েটাই চাচার বউ মানে শুভ্র চাচি হয়ে গেছে। শুভ্র মনে ওর সাথে এমন কিছু হবে। মা নিশ্চিত এই মেয়েটাকে নিজের ছেলের বউ বানাবে। শুভ্র অবশ্য তাতে খুব একটা আপত্তি থাকবে না। মিথিটার চেহারা খারাপ না, ধবধবে ফর্সা না হলেও চেহারায় মায়া আছে। ফোলা ফোলা গাল দুটো দেখলেই কেমন দুই আঙুলে টিপে দিতে ইচ্ছে করে। দুপাশে বিনুনি দুলিয়ে স্কুলের বারান্দায় হাঁটার সময় খুব মিষ্টি লাগে ওকে দেখতে। শুধু একটাই সমস্যা, এই মেয়ে একেবারে পাজির পা ঝাড়া। সেটা অবশ্য বিয়ের পরে শাসন করে ঠিক করা যাবে। নিজের এলোমেলো ভাবনায় নিজে চমকে গেল। দূর, এই মেয়েটাকে নিয়ে কি সব ভাবছেও। খাওয়া শেষ করে আবার পড়ায় মন দিল শুভ্র। নইলে এই মেয়ে আবার মায়ের কাছে কিছু একটা বলে নালিশ করে দেবে দেখা যাবে। নৈশি বসে আছে ব্যালকনিতে, বসে বসে ভাবছে পুরনো কিছু কথা। অনেকগুলো বছর পার হয়ে গেছে সেই ঘটনার পর। সেই যে আন্দালিপ দেশ ছাড়লো, তারপর কয়েক বছরও ওর কোনো খবর পায়নি নৈশি। তবু ওর মনের মধ্যে ভয় থেকে গিয়েছিল, যদি কখনো আন্দালিপ ফিরে এসে আবার ওর ক্ষতি করার চেষ্টা করে। তাই নিজের মতো করে আন্দালিপকে খোঁজার জন্য চেষ্টা করে যাচ্ছিল। এই ব্যাপারে নৈশিকে সর্বোচ্চ সাহায্য করেছিল চাচাতো ভাই, আমেরিকায় প্রচন্ড প্রভাবশালী একজন নৈশির চাচা। তাদের মাধ্যমে প্রায় বছর 6 চেষ্টা করার পরে আন্দালিপের খোঁজ পাওয়া গিয়েছিল। নৈশি সবই বলেছিল চাচাকে আন্দালিপের ব্যাপারে। আন্দালিপের খোঁজ পাওয়ার কিছুদিন পরেই নৈশি চাচাতো ভাই ফোন করেছিল নৈশিকে, বলেছিল, মানুষ যতই খারাপ হোক না কেন, নিজের প্রাণের মায়া সবার আছে নৈশি। আন্দালিবের সাথে যা করার করেছি, বেঁচে থাকবে কিনা জানি না। বেঁচে থাকলেও আর জীবনে তোমাদের দিকে হাত বাড়াবার সাহস করবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। নৈশি বুঝেছিল আন্দালিবের সাথে খারাপ কিছু করা হয়েছে, কিন্তু তাতে ওর একদমই খারাপ লাগছিল না। বরং আন্দালিবের শিক্ষা হয়েছে ভেবে একটা মানুষের শান্তি পাচ্ছিল। নিজের কাছের মানুষগুলোর সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে আন্দালিবকে মেরে ফেলতেও দ্বিধা করবে না ও। চলার পথে যেসব আগাছা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদের গোড়াসহ উপড়ে ফেলাই ভালো। জীবনে চলার পথে খুব পরিচিত মানুষ হঠাৎ করে অপরিচিত হয়ে ওঠে, আবার অনেক সময় অপরিচিত কেউ হয়ে ওঠে আপনের চেয়েও আপন। আন্দালিবের কথাই ধরা যাক না, সার্জিমের সবচেয়ে কাছের বন্ধু ছিল সে। আফরোজা বেগম সাব্বি তারা একেবারে ঘরের লোকের মতো মনে করতো আন্দালিবকে। সার্জিম চোখ বন্ধ করে বিশ্বাস করতো ওকে। অথচ প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই আন্দালিবই কিনা সার্জিমকে একেবারে প্রাণে মেরে ফেলতে চাইল। চেনা মানুষের অচেনা রূপ প্রকাশিত হলো সবার সামনে। আবার 5টা কলেজ পড়ুয়া ছেলে, যাদের ওরা চেনে না জানে না, তারা বিপদের দিনে নিজেদের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে এলো সার্জিমের জন্য।
এমনকি সার্জিমকে নিয়ে আসার পরও মাঝে মাঝে ছেলেগুলো কল করতো সার্জিমের খোঁজ নিতে। সার্জিম সুস্থ হয়ে ওদের সবাইকে ইনভাইট করেছিল বরিশালে বেড়াতে আসার জন্য। ওরা সত্যি এসেছিল। নৈশি দেখেছিল তখন ওদের বড্ড পরোপকারী ছেলেগুলো। ওদের সব বন্ধুদের মধ্যে বন্ডিংটা ছিল চোখে পড়ার মতো। নৈশি ওদের বন্ধুত্ব দেখে প্রার্থনা করেছিল মনে মনে, এদের মধ্যে কেউ যেন বড় হয়ে আন্তলিবের মতো স্বার্থান্বেষী বন্ধু না হয়। ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে অতীতের কথা মনে করেছিল নৈশি। পেছন থেকে সার্জিম ওর কাঁধে হাত রেখে বলল, রুমে ফিরে কয়েকবার করে ডাকলাম, কোনো সাড়া নেই। আপন খেয়ালে ডুবে আছেন দেখছি। কি এত ভাবছেন ম্যাডাম? নৈশি ওর প্রশ্নের জবাব দিল না। তার বদলে চায়ের কাপটা পাশে রেখে হেসে উঠে দাঁড়ালো। প্রিয় পুরুষের শরীরের উষ্ণতায় প্রিয় কবিতা 2 লাইন বলল, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। প্রতিদিন নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের মনের মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।